বেশ, তো লিনিয়ার হারমোনিক অসিলেটর সম্বন্ধে আমরা মোটামুটি পড়েছি আগে। ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর আমরা জানি, ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর এটা আমরা আগেই পড়েছি। তো কিরকম পড়েছি আমরা জানি যে জেনারেলি লিনিয়ার বলতে বোঝায় জেনারেলি ওয়ান ডাইমেনশনাল, হ্যাঁ। আর হারমোনিক মানে হারমোনিক মোশন ডিল করবে বারবার। তো কোনো একটা মাস কোনো একটা স্প্রিং এর সাথে অ্যাটাচ আছে। জেনারেল যেভাবে আমাদের হারমোনিক অসিলেটর পড়ানো হয়, একটা মাস একটা স্প্রিং উইথ স্প্রিং কনস্ট্যান্ট কে অ্যাটাচ করা আছে। আর এই স্প্রিংকে কম্প্রেস করলে বা এটাকে এক্সপান্ড করলে যে মোশনটা এক্সিকিউট করবে সেটাকে আমরা হারমোনিক মোশন বলি। আর মনে রাখতে হবে যে হারমোনিক অসিলেটর যেটা রুল সেটা হুকস ল মেনে চলে। আর হুকস ল যখনই মেনে চলে তখন ইলাস্টিক লিমিট যেন ছেড়ে না যায়, এটা মাথায় রাখতে হবে। ইলাস্টিক লিমিট যেন ছাড়িয়ে না যায়। তার মানে কি? তার মানে যে রেস্টোরিং ফোর্স যেটা হয় এফ, ইট ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, সাম প্রপোর্শনাল টু এক্স ফোর্স মাইনাস প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মাইনাস এক্স কেন? কারণ যদি এইদিকে নিয়ে যাই, দিস ইজ ইউর অরিজিন এক্স ইকুয়াল টু 0 বা এক্স 0, যা বলবো এক্স ইকুয়াল টু 0 বলতে পারি বা এক্স 0 বলতে পারি সেই পয়েন্টটাকে। তো যদি এই দিক বরাবর টেনে দিই তাহলে সে এইদিকে ফেরত আসবে, মানে অরিজিনের দিকে। আবার যদি এই দিক বরাবর নিয়ে যায় তাতেও সে অরিজিনের দিকে ফেরত আসবে। তো মনে রাখতে হবে যে সবসময় টুয়ার্ডস দ্য অরিজিন, দ্যাটস ওয়াই নেগেটিভ সাইন ইজ দেয়ার। আর এখানে কোন রকম ফ্রিকশনের কথা বলা হয়নি, হ্যাঁ। যে মেঝেতে আছে বা কারোর উপর যদি স্প্রিং নামানো থাকে এক্সিকিউট করছে বা এয়ার ড্র্যাগ যাই কিছু হোক না কেন, এনি কাইন্ড অফ ফ্রিকশনাল ড্র্যাগ ইজ ইগনোরড দেয়ার। আর এটা নিউটনস ল, এ ফিজিক্যাল টাইমে। তো মাস d2x dt2 ইকুয়াল টু মাইনাস kx। তো যদি সলিউশন করি এখান থেকে, তো এমটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি আমরা k বাই এম, আর k বাই এমটাকে বলা হয় ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর, আর রুট ওভার k বাই এম, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই এম। আর এই যদি সলিউশন বের করি তাহলে হারমোনিক সলিউশন d2x dt2, তার মানে x ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তো হারমোনিক সলিউশন বেরোবে, মানে যে এক্স এর যে ফাংশনটা হবে টাইমের উপর নির্ভরশীল যে ফাংশনটা, সেটা হচ্ছে পেরিয়ডিক টাইপের। সাম কনস্ট্যান্ট a sin ওমেগা t প্লাস সাম কনস্ট্যান্ট b cos ওমেগা t। আর a b এর প্রপার ভ্যালু চুজ করে আমরা এটাকে a sin ওমেগা t প্লাস এপসাইলন বা কিছু একটা প্লাস থিটা টাইপের এক্সপ্রেস করতে পারি। আর ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। আর এই যে পোটেনশিয়াল এনার্জি এই যে সিস্টেমের হারমোনিক অসিলেটর যেটা পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? v ইকুয়াল টু পোটেনশিয়াল কিভাবে বের করি আমরা? মনে বের করি যে অবশ্যই এটা ফাংশন অফ এক্স হবে, কনজারভেটিভ সিস্টেম, নো ফ্রিকশন। তাহলে এখানে মাইনাস ইন্টিগ্রেশন এফ ডিএক্স 0 টু এক্স। ওয়ার্ক ডান, যতটা ওয়ার্ক ডান করা হবে ততটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকবে। আর যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এফ এর ভ্যালু মাইনাস কে এক্স, তো মাইনাস চলে যাবে, আর কে এক্স তো এক্স স্কোয়ার ডিএক্স বেরিয়ে আসবে, মানে এক্স স্কোয়ার বাই 2 বেরিয়ে আসবে। তাহলে এটা হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অসিলেটর। এখন যদি আমরা এটা কি এই যে পোটেনশিয়াল এনার্জি যেটা, এটাকে ড্র করি তাহলে এটা প্যারাবোলিক ফর্ম, vx equal to half kx square, y is equal to y square is equal to 4axt, এই টাইপের একটা পোটেনশিয়াল এনার্জি। তো আমরা যদি পোটেনশিয়াল এনার্জি ড্র করি তাহলে এটা প্যারাবোলিক কিছু একটা পাবো, মানে এরকম এরকম করে যদি ড্র করি তাহলে এরকম করে আমরা কিছু একটা পাবো ফাংশন। তো এদিকে বলছি vx, এদিকে বলছি x, আর এটা হচ্ছে x equal to x0 বা x equal to 0, 0 চুজ করতে পারি আমি। এটা যদি x equal to 0 হয় তাহলে এটা x স্কোয়ার, আর যদি x equal to x0 বলি, এখানে x0টাকে 0 চুজ করা হয়েছে, তাহলে জাস্ট ফর্মটা একটু পাল্টে যাবে, এটা হয়ে যাবে হাফ কে এক্স মাইনাস x0 তার স্কোয়ার। ঠিক আছে? তো কারণ যখন ডিসপ্লেসমেন্টটা হবে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে আমরা বলছি এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে 0 থেকে x। আর যদি x0 থেকে x হয় তাহলে x মাইনাস x0 হবে, তো সব জায়গাতে একটা x মাইনাস x0 থেকে যাবে। তো লেট আস চুজ x ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 0। আর যদি এই পাশ বরাবর আমি যাই তাহলে এই যে ভ্যালুগুলো, এগুলো সব হচ্ছে পোটেনশিয়ালের কারেসপন্ডিং ভ্যালু, পোটেনশিয়াল এনার্জির কারেসপন্ডিং ভ্যালু। কোয়ান্টাম মেকানিক্সে পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি মোটামুটি একই অর্থে ব্যবহার করা হয়। এটা
এক একটা পজিশনের পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে এখানে। আর টোটাল এনার্জি কিছু একটা আছে। তো সাপোজ আমার এটা টোটাল এনার্জি ই। টোটাল এনার্জিতে কিছু একটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অসিলেট করছে দুটোর মধ্যে, দুটোর ভ্যালু আছে কারেসপন্ডিং। তো যদি আমি একদম সেন্টারে থাকি, একদম এখানে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি এখানে পোটেনশিয়াল এনার্জি কিছুই নেই। পোটেনশিয়াল এনার্জি জিরো, হাফ এম ভি স্কয়ার হাফ কে এক্স স্কয়ার, দ্যাট ইজ জিরো। আর ম্যাক্স পুরোটাই কাইনেটিক এনার্জি। তার মানে কি, মানে যে অসিলেট করছে, অসিলেশন যেটা হচ্ছে, এখানে ভেলোসিটি সব থেকে বেশি। তাহলে এই যে পোর্শনটা, দিস পোর্শন, দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি। এই পোর্শনটা, দিস ইজ কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি জিরো। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাচ্ছি আমরা সেন্টারে, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে। আর পোটেনশিয়াল এনার্জি এট দ্যাট পয়েন্ট ইকুয়াল টু জিরো। আর যত আমরা এই পাশ থেকে এই পাশে সরে যাচ্ছি যে কোনো একটা দিকে, সাপোজ আমি এই বিন্দুতে আছি, তাহলে এই বিন্দুতে এটা তোমার পোটেনশিয়াল এনার্জি। এই গ্রাফের প্রত্যেকটা বিন্দু পোটেনশিয়াল এনার্জি বোঝাচ্ছে। এইটা তার হাইট, পোটেনশিয়াল এনার্জি। তো এক্স অক্ষের উপরে যে হাইটটা, সেটা হচ্ছে এটা তার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু। তো দিস ইজ পোটেনশিয়াল এনার্জি। আর বাকি যেটা, সেটা কাইনেটিক এনার্জি, যেটা তোমার কাইনেটিক এনার্জি। তাহলে যত আমি এই দিক বরাবর সরে আছি, দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি ভ্যালুটা কমছে। এতটা ছিল, তারপরে কমছে, তারপরে কমছে, তারপরে কমছে, তারপরে একদম এইখানে যদি চলে আসি, তাহলে পুরোটাই পোটেনশিয়াল এনার্জি। পুরোটাই পোটেনশিয়াল এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি জিরো। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি অসিলেশন হচ্ছে। আর যদি এখান থেকে এখানে যাই, কোনো দুটো পোটেনশিয়ালের ভ্যালু যদি চুজ করি, এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা, তাহলে এক্স এর কারেসপন্ডিং ভ্যালু অনুসারে যদি দেখি আমরা, যে শুধুমাত্র ওইটুকু পোর্শনকে যদি দেখাই আমরা এরকম করে, এই যে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে এক্স বাড়লে পোটেনশিয়াল বাড়ছে। এক্স যদি বাড়াই, তাহলে পোটেনশিয়াল বাড়ছে। সেটাকে বলি আমরা পজিটিভ স্লোপ, ডিভিডি এক্স। দিস ইজ পজিটিভ, ডিভিডি এক্স পজিটিভ। এক্স বাড়লে ভি বাড়ছে, পোটেনশিয়াল বাড়ছে, পজিটিভ স্লোপ। আর যেটা ফোর্স, সেটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ দিস পোটেনশিয়াল। যেহেতু ওয়ান ডাইমেনশনাল কেস বলছি, ওই আর ভেক্টর ভেক্টর দিলাম না আমরা। নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, তো দিস ইজ পজিটিভ, সো ফোর্স ইজ নেগেটিভ। নেগেটিভ মানে হোয়াটস দ্য অরিজিন। আর তুমি এক্স এক্স বাড়াচ্ছ আর ফোর্সটা বলেছো উল্টো দিকে, তো সবসময় এখানে চলে আসবে। আবার যদি এই জায়গায় চলে আসি আমরা, এখানে এখানে যদি চলে আসি, তাহলে এখানে তোমার এই দিক বরাবর এক্স, এখানে একটা অন্য একটা এক্স। তা আবার তুমি এক্স বাড়াও, এক্স বাড়াচ্ছে এই দিক বরাবর এক্স বাড়ে, এক্স বাড়াও, তাহলে পোটেনশিয়াল কমছে। ঠিক আছে, পোটেনশিয়াল কমছে, সো ইট ইজ নেগেটিভ স্লোপ। ডিভিডি এক্স ইজ নেগেটিভ, ডিভিডি এক্স ইজ নেগেটিভ। আর ডিভিডি এক্স যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে ফোর্স ইজ পজিটিভ। ফোর্স পজিটিভ, তার মানে টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। তো বুঝতে পারছি, দিস ইজ অলসো টুয়ার্ডস দ্য অরিজিন। তার মানে এইদিকে গেলেও এইদিকে ফোর্স, এইদিকে গেলেও এইদিকে ফোর্স। তো এইভাবে আমরা হারমোনিক অসিলেটর আগে যেগুলো পেয়েছিলাম, আগে যেগুলো ক্লাসিক্যালি হারমোনিক অসিলেটর পড়েছি, তার এরকম ব্যাখ্যা করেছি আগে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে মোশন ইজ, এই যে জায়গাটা, টোটাল এনার্জি যেটা প্যারাবোলিক গ্রাফ যেটা, সে গ্রাফ থেকে কি আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে যদি এটা পোটেনশিয়াল হয় ভিএক্স, এটা প্যারাবোলার ফর্ম, এটা এক্স, এটা টোটাল এনার্জি ই। তো জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে এইটুকু মোশন মধ্যে, from this position to the, suppose এটা মাইনাস এ and this is প্লাস এ, মাইনাস এ টু প্লাস এ, এর মধ্যে পার্টিকুলার মোশন যেটা, যে পার্টিকুলার এক্সিস্ট করছে, মানে হারমোনিক অসিলেশনে এক্সিকিউট করছে, তার যে মোশন সেটা বাউন্ড। দ্য মোশন ইজ বাউন্ডেড বিটুইন মাইনাস এ টু প্লাস এ। কেন? কারণ একদম এইখানে যদি তুমি চলে আসো, একদম এক্সট্রিম দুটো পয়েন্টে, এই পয়েন্টে বা এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে পুরোটাই পোটেনশিয়াল এনার্জি, পুরোটাই পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি পুরোটাই। আর কাইনেটিক এনার্জি এখানে জিরো, এখানে জিরো। তার মানে কি, কাইনেটিক এনার্জি জিরো মানে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা এখানে সব থেকে বেশি, এখানে সব থেকে বেশি। আর এখানে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা সব থেকে কম, কারণ এখানে ভেলোসিটি খুব বেশি না, এখানে কাইনেটিক এনার্জি খুব বেশি। আর কাইনেটিক এনার্জি যদি বেশি হয়, তাহলে সে ঝাঁটাঝাট বারবার পেরিয়ে চলে যাবে, তুমি এই জায়গাটা ধরতে পারবে না তাকে। হ্যাঁ, আর এই জায়গাটা তাকে যত দূরের দিকে যাবে, কিনারের দিকে যাবে, তত তার পোটেনশিয়াল এনার্জি খুব বেশি হচ্ছে, ভেলোসিটি খুব কম হচ্ছে। তারপরে তাকে পাওয়ার প্রবাবিলিটি, যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা আঁকি, তাহলে ঠিক এরকম ভাবে কিছু একটা গ্রাফ তুমি পেতে পারো, যে এখানে খুব বেশি, এখানে সেন্টারে একদম কম, তারপরে আবার কিনারার দিকে খুব বেশি, এরকম একটা কিছু একটা আরবিট্রারি গ্রাফ দেখাতে পারো। আর যদি তারও পরে চলে আসো, আরো যদি এই পাশে চলে আসো, মাইনাস ই টু প্লাস এর পরে এখানে তুমি চলে আসছো এই জায়গায়, তাহলে কি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু হচ্ছে টোটাল এনার্জি থেকে বেশি। এটা টোটাল এনার্জি,
এটা পোটেনশিয়াল এনার্জি, আর আমরা জানি টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা কি বলছি? আমরা এখানে বলছি যে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু যেটা, সেটা টোটাল এনার্জি থেকে বেশি। তাহলে কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি ভ্যালু বেশি, সো কাইনেটিক এনার্জি ইজ নেগেটিভ। আর কাইনেটিক এনার্জি নেগেটিভ কি করে হবে? কাইনেটিক এনার্জি তো হাফ এম এক্স ডট স্কোয়ার, হাফ এম এক্স ডট স্কোয়ার বা হাফ এম ভি স্কোয়ার। তো মাস ইট ইজ এ পজিটিভ কোয়ান্টিটি, এক্স ডটের স্কোয়ার রয়েছে, তাহলে দিস ইজ অলসো পজিটিভ কোয়ান্টিটি। ভেলোসিটি নেগেটিভ হতে পারে তার ডিরেকশন অনুসারে, কিন্তু তার স্কোয়ার তো কখনো নেগেটিভ হওয়ার চান্স নেই। সুতরাং দিস কোয়ান্টিটি মাস্ট বি পজিটিভ অলওয়েজ, পজিটিভ অলওয়েজ। সুতরাং কাইনেটিক এনার্জি নেগেটিভ হবে না। সুতরাং দিস রিজন ইজ ফরবিডেন। মাইনাস এ টু প্লাস এ এর ভেতরে পার্টিকেল থাকতে পারে, কিন্তু এর বাইরে রিজন যদি চলে আসো, দিস রিজন ইজ ক্লাসিক্যালি ফরবিডেন, ফরবিডেন রিজন। এবার আমরা এই সেম জিনিসই পড়তে যাচ্ছি কোয়ান্টাম মেকানিক্সে। তো হারমোনিক অসিলেটর আমরা বারবার এত ইম্পর্টেন্ট দিই কেন? কারণ যে কোনো পেরিয়ডিক মোশন যখন হয়, তখন যে পোটেনশিয়ালের যেটা গ্রাফ, পোটেনশিয়াল গ্রাফটা যে সবসময় প্যারাবোলিক নেচার হবে তা হবে না। ঠিক আছে, যে কোনো একটা কেস তুমি করছো, তাতে দেখা গেল যে পোটেনশিয়ালে কিছু লোকাল মিনিমা কিছু লোকাল ম্যাক্সিমা রয়েছে, মানে ঠিক এরকম তোমার এরকম কিছু একটা, এটা তোমার একটা পোটেনশিয়াল ভিএক্স, আর এটা তোমার এক্স অ্যাক্সিস, তো পোটেনশিয়াল সাপোজ এরকম কিছু একটা, এরকম একটা পোটেনশিয়াল তোমার আছে। তার মানে কি? তার মানে বিভিন্ন লটস অফ ম্যাক্সিমা মিনিমা দেয়। এখানে একটা মিনিমা পেয়েছো তুমি, হ্যাঁ, এখানে একটা লোকালি ম্যাক্সিমা, এখানে একটা লোকাল মিনিমা, এরকম বিভিন্ন রকম তুমি পেয়েছো এরকম কেস। হ্যাঁ, এটা গ্লোবাল ম্যাক্সিমা, এর আশেপাশে সব ম্যাক্সিমার থেকে একদম সব থেকে বেশি মিনিমা, এটা সব থেকে বেশি ম্যাক্সিমা, এর আশেপাশে কোনো ম্যাক্সিমা এর থেকে বেশি আর ম্যাক্সিমা নেই, কিন্তু লোকালি এটা একটা ম্যাক্সিমা, এখানে আর একটা ম্যাক্সিমা কোথাও থাকতে পারে, এরকম থাকতে পারে। তো এই যে পয়েন্ট, এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম স্টেবল স্টেট। তো যদি তুমি এই জায়গাতে যদি একটা পার্টিকেলকে বসিয়ে দাও, আর যদি তাকে ওখানে রেখে দাও, তো সে এখানেই থাকবে, বিকজ দেয়ার স্লোপ অফ দ্য পোটেনশিয়াল ইজ জিরো, ডিভিডিএক্স ইকুয়াল টু জিরো। আর ডিভিডিএক্স ইকুয়াল টু জিরো মানে ফোর্স ইকুয়াল টু জিরো, বিকজ ফোর্স ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স জিরো। তাহলে ফোর্স জিরো, তাহলে পার্টিকেলের উপর কোনো ফোর্স নেই, সুতরাং সে এই জায়গাতে আরামসে বসে থাকতে পারবে। তো এবং মোর ওভার, যেমন আমাদের যে গ্রাফটা পেয়েছিলাম হাফ কে এক্স স্কোয়ার, সেটা হচ্ছে ঠিক এই বিন্দুটা। তার মানে অসিলেশন করতে 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 যদি ফ্রিকশনে যদি কিছু থাকে, তাহলে সেও ঠিক এইখানে এসে হাজির হবে, এখানে এসে হাজির হবে না, এখানে এসে হাজির হবে না, কারণ এখানে ডিভিডিএক্স জিরো নাই, এখানে ডিভিডিএক্স জিরো নাই, বাট এখানে ডিভিডিএক্স জিরো। দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর এখানে ডিভিডিএক্স এর ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সেটা অল টাইম জিরো হবে। আর একটা জিনিস কি, আর একটা হচ্ছে যে যদি তুমি এখানে পার্টিকেলকে কিছু একটা মোশন দিয়ে বা কিছু একটা ফোর্স দিয়ে ছেড়ে দাও এখানে, তাহলে সে এক্সিকিউট করবে সিম্পল হারমোনিক মোশন এই জায়গায়। হ্যাঁ, যদি মোটামুটি তুমি সাম ল মেনে, মানে হুকস ল মেনে যদি তুমি তাকে ফোর্স দাও, ওই স্প্রিং ফোর্সে যেমন অ্যামপ্লিটিউড লিমিটেড বাউন্ডেড, তুমি লিমিটিং রিজিয়ন ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবে না, সেরকম জায়গায় যদি থাকো, তাহলে সে হারমোনিক অসিলেশনে ডিল করবে। কিন্তু যদি তুমি লার্জ অ্যামপ্লিটিউড দিয়ে দাও তাকে, তাহলে সে তার নতুন মোশন সে চলে আসতে পারে। তার মানে কি করি আমরা, আমরা এই জায়গায় যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল, দিস ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট x ইকুয়াল টু x0, পোটেনশিয়াল যেটা, সেটা এক্সপান্ড করি আমরা about the point x equal to x0 by the Taylor series. টেলর সিরিজ মেথডের সাহায্যে x equal to x0 পোটেনশিয়ালের ফর্মটাকে যেটা আমরা এক্সপান্ড করি, তাহলে তার যেটা ফর্ম পাই সেটা ঠিক এরকম vx0 প্লাস কি পাই, পোটেনশিয়াল ডেরিভেটিভ, তার মানে x মাইনাস x0 dvdx পড়েছি আগে আমরা স্মল অসিলেশনে, প্লাস x মাইনাস x0 তার স্কোয়ার, তারপর হাফ আছে একটা, আর d2v মানে v ডবল প্রাইম, এরকম এন্ড সো অন। আর এটাতে জিরো, ডিভিডিএক্স জিরো, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টের পোটেনশিয়াল সেটা তুমি নিজে চুজ করতে পারো, তো দিস ইজ ইউ ক্যান টেক ইট অ্যাজ জিরো, সো ইট ইজ হাফ এক্স মাইনাস এক্স জিরো স্কোয়ার অ্যান্ড ভি ডাবল প্রাইম। তার মানে হাফ ওই ভি ডাবল প্রাইম যেটা, সেটাকে কে বলে দাও, ভি ডাবল প্রাইম মানে ডি টু ভি ডি এক্স টু, ইট ইজ কে। আর এক্স মাইনাস এক্স জিরো স্কোয়ার, যদি এক্স জিরোটাকে জিরো চুজ করো, সো ইট ইজ এক্স স্কোয়ার। তার মানে প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন, প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন, দিস ইজ নট প্যারাবোলা, বাট তুমি প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন ধরে সলভ করতে পারো সিম্পল হারমোনিক মোশন। যদি স্মল অ্যামপ্লিটিউড থাকে, স্মল অসিলেশন থাকে, তাহলে যেভাবে তুমি হারমোনিক অসিলেশন সলভ করে এসেছো সিম্পল হারমোনিক মোশন, সব ক্ষেত্রে আমরা এরকম প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমাদের স্মল অসিলেশনের আমাদের ওখানে পড়েছে, আর যেগুলো অ্যামপ্লিটিউড যখন কম হয় সেগুলোকে স্মল অসিলেশন বলি আমরা। কোয়ান্টাম মেকানিক্যালি বেশ কিছু অদ্ভুত ফেনোমেনা দেখা যায় যখন আমরা এই লিনিয়ার হারমোনিক অসিলেশন পড়বো। কি কি ফেনোমেনা সেগুলো দেখা যায়?
এখানেও একটা পার্টিকেলকে সাপোজ কোনো একটা পার্টিকেল কোনো একটা ফোর্সের জন্য, অবশ্যই রেস্টোরিং ফোর্স হতে হবে, কোনো একটা ফোর্সের জন্য সে হারমোনিক অসিলেশন ডিল করছে। তাহলে কোনো একটা পার্টিকেল আছে সাপোজ এরকম কোনো একটা জায়গায় সে আছে, আর এইভাবে তার হারমোনিক অসিলেশনে সে লিনিয়ার হারমোনিক অসিলেশনে অসিলেট করছে। তাহলে এর পোটেনশিয়াল কি হবে? Vx ইকুয়াল টু আবার সে হাফ কে এক্স স্কোয়ার, প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন হাফ কে এক্স স্কোয়ার। এখানে কেটা কি? কেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য পোটেনশিয়াল, d2v dx2 টাইপের ইফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারো, d2v dx2। তো এইভাবে ডিল করছে। কিন্তু এই পার্টিকেলটার বিহেভিয়ার আর ক্লাসিক্যাল বিহেভিয়ার অনুসারে হবে না। মানে পার্টিকেলকে তুমি এনার্জি তার মেপে নিতে পারছো, তুমি পজিশন মেপে নিতে পারছো, কোথায় আছে পার্টিকেল বলতে পারছো, এখানে তার থাকার সম্ভাবনা সবথেকে কম, এখানে সম্ভাবনা সবথেকে বেশি, এগুলো ক্লাসিক্যালে পড়েছি। কোয়ান্টাম মেকানিক্যালি আবার উল্টো। এখানে পার্টিকেল তো প্রথম কথা পার্টিকেল তো পার্টিকেলে নয়, এখানে তো পার্টিকেল ডুয়েল নেচার পাই আমরা, ওয়েভ নেচার, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি পাই। সুতরাং পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা এমন এমন কেসে তুমি পাবে, দেখা গেল কোনো একটা কেসে যে এখানে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর দূরের দিকে সব থেকে কম, ঠিক আছে। মাঝখানে পার্টিকেলকে পাওয়ার সময় সবসময় সে অসিলেট করছে, হারমোনিক অসিলেশনে সে অসিলেট করছে, আর এই ধারের দিকে তার পাওয়ার প্রবাবিলিটি কম আর মাঝখানে প্রবাবিলিটি বেশি। এইটা একটা। আবার কি কোনো কোনো ক্ষেত্রে দেখতে পেলে যে এমন একটা কিছু একটা ওয়েভ ফাংশন আমরা আঁকবো, তাতে দেখা যাচ্ছে পার্টিকেলকে মাঝখানে পাওয়ার সম্ভাবনাই নাই। যদি প্রবাবিলিটি করি, এটা যদি প্রবাবিলিটি আঁকি, এটা ওয়েভ ফাংশন, যদি প্রবাবিলিটি আঁকি তাহলে আবার কিরকম হবে? দুটোই পজিটিভ, মানে এরকম কিছু একটা, তারপর আবার এরকম কিছু একটা। তো মাঝখানে পার্টিকেলের থাকার সম্ভাবনা একদমই নেই, স্টেশনারি স্টেট তৈরি করছে, পার্টিকেল এখানে বাউন্ড আছে, তো সুতরাং যেটাই পাবে সেটা অসিলেট করে বাইরে বেরিয়ে যাবে না, ওখানেই থাকবে। স্টেশনারি স্টেট। যে স্টেটগুলো তুমি পাবে আমরা শেষকালে দেখাবো স্টেটগুলো করে, মাঝখানে পার্টিকেল নেই, এখানে পার্টিকেল আছে, এখানে পার্টিকেল আছে, বাট ওই স্টেটে মাঝখানে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা নেই। তো এটা একটা অদ্ভুত ব্যাপার। কোথাও কম কোথাও বেশি থাকতে পারে, কিন্তু পার্টিকেলকে হারমোনিক অসিলেশনে ডিল করছে, আর যতবার আমি তাকে মাপছি দেখা যাচ্ছে মাঝখানে পার্টিকেল নেই। এটা একটা অদ্ভুত। আরো একটা অদ্ভুত কি ফেনোমেনা, ক্লাসিক্যালি পার্টিকেল এখান থেকে এখানের মধ্যে বাউন্ড, -a টু +a এর মধ্যে পার্টিকেল বাউন্ড, আর কোয়ান্টাম মেকানিক্যালি যেটা পাবো আমরা সেটা হচ্ছে এর বাইরে এই এখানেও দেয়ার আর সাম প্রবাবিলিটি, এখানেও কিছুটা পার্টিকেলের থাকার সম্ভাবনা রয়েছে, আবার এই বাইরে এখানেও পার্টিকেলের থাকার কিছুটা সম্ভাবনা রয়েছে। তো ক্লাসিক্যালি দিস রিজিয়নস আর ফরবিডেন, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি এই রিজিয়নগুলো কিন্তু ফরবিডেন না, এখানে পার্টিকেল কিছুটা থাকতে পারে, এখানে কিছুটা থাকতে পারে, আর যেটাকে আমরা বলি ব্যারিয়ার পেনিট্রেশন অথবা টানেলিং, কোয়ান্টাম টানেলিং বলি আমরা, যে ওয়েভ নেচার অনুসারে এখানে পার্টিকেলের থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু যত আমরা আপার স্টেটে উঠবো, মানে যেমন আমরা আগে পার্টিকেল ডিপ স্কোয়ার পোটেনশিয়ালে পড়েছি, যত হায়ার স্টেটে উঠবো যেমন এন এর মান যত বাড়বে তত এই থাকার প্রবাবিলিটিটা কমবে। এই যে বাইরের যে প্রবাবিলিটি, পার্টিকেলের যে জায়গায় সে বাউন্ড তার বাইরে থাকার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি সংখ্যা এটা কমবে। আর যত নিচের দিকে থাকবো এন এর মান যত কম হবে তত এই বাইরে থাকার প্রবাবিলিটিটা বাড়বে, তার মানে কোয়ান্টাম বিহেভিয়ার বাড়বে। উপর দিকে যত তুমি যাবে একদম যদি অনেক অনেক উঁচুতে, ফর ভেরি লার্জ ভ্যালু অফ এন, যদি অনেক লার্জ নাম্বার অফ এন, তাহলে কি, তার মানে তোমার বুঝতে পারছো যে এই বাইরে থাকার প্রবাবিলিটি একদম কমে যাবে। আর সেক্ষেত্রে যে গ্রাফটা পাবে সেটা এরকম টাইপের কিছু একটা, ওই এখানে সর্বাধিক, তারপরে মাঝখানে কিছু নেই, তারপর আবার এখানে এরকম হবে। তার মানে পুরোপুরি ক্লাসিক্যাল বিহেভিয়ারের মতো শো করবে। ক্লাসিক্যালি যেমন পাওয়া যায় যে এখানে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক ধারগুলোতে, মাঝখানে পাওয়ার সম্ভাবনা কম, কারণ ভেলোসিটি খুব বেশি হয়, হাজার করে পেরিয়ে যাবে, এখানে বেশি। তো লার্জ নাম্বার অফ এন যদি করো তাহলে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মিশে যায়, কোয়ান্টাম ক্লাসিক্যালের মতো শো করে, ক্লাসিক্যালের মতো শো করে। আর এটাকে বলে বোর কারেসপন্ডেন্স প্রিন্সিপাল। বোর থিওরি যদি পড়ে থাকো তাহলে ওখানে একটা থিওরি আছে, বোর কারেসপন্ডেন্স প্রিন্সিপাল আছে। লার্জ নাম্বার অফ এন যদি হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে ডিল করে। দুই জায়গাতে তুমি সেম সেম জিনিস করতে পারো। মানে বোর্ডের যে কক্ষপথগুলো 1 2 3 4 করে যদি অনেক লার্জ নাম্বার অফ ইয়েতে চলে যাও, তাহলে ওখানে যে ট্রানজিশন যে থিওরি তুমি ইউজ করতে পারো, ক্লাসিক্যাল থিওরি ইউজ করে তুমি বলতে পারো। তো যাই হোক, এইসবগুলো রেজাল্টটা পাবো। তো আমাদের তখন কোন ইকুয়েশন সলভ করেছিলাম ক্লাসিক্যাল মেকানিক্সে? নিউটনস ল, এ ফিজিক্যাল টু এম এ, আর ফোর্স ইকুয়াল টু -kx, আর অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু d2x dt2। এবার এখানে যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ ওর ভেতরে পার্টিকেল ইজ ট্র্যাপড, তাহলে পার্টিকেলে বেরিয়ে যেয়ে তার প্রোগ্রেসিভ ওয়েভ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ওখানেই মধ্যে সে স্টেশনারি স্টেট তৈরি করছে, যেমন ইলেকট্রন অরবিটে ঘুরে স্টেশনারি স্টেট তৈরি করে, ঠিক সেরকম।
তাহলে পোটেনশিয়াল ফাংশন এটা সেটা সেম ফাংশন, পোটেনশিয়াল Vx ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা আগের মতনই, বিকজ ইট ইজ হারমোনিক অ্যান্ড প্যারাবোলিক। মোশন ইজ হারমোনিক, হারমোনিক অসিলেটর যেহেতু লিনিয়ার হারমোনিক অসিলেটর বললে এক্স স্কোয়ার আর প্যারাবোলিক নেচার। আর শ্রোডিঞ্জার ইকুয়েশন কি? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা হচ্ছে এইচ সাই ইকুয়াল টু ই সাই। এইচ সাই ইকুয়াল টু ই সাই। এইচ ইজ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর, টোটাল এনার্জি অপারেটর। তো সাই এর ওয়েভ ফাংশনের উপর অপারেট করছে আমরা, এবং তার কারেসপন্ডিং আইগেন ভ্যালু যেগুলো পাবো সেগুলো হচ্ছে এনার্জি, এনার্জি আইগেন ভ্যালুগুলো আমরা বের করতে যাচ্ছি। আর কারেসপন্ডিং আইগেন স্টেট যেগুলো মানে ওয়েভ ফাংশন যেগুলো সেগুলো হচ্ছে সাই। এবং একটাই পাবো, অনেকগুলো স্টেট পাবো, বাউন্ড স্টেট পেতে পারি আমরা অনেকগুলো। আগে তো আমরা ডিপ স্কোয়ার পোটেনশিয়াল পড়েছি, যে এরকম পড়েছি যে এটা x ইকুয়াল টু মাইনাস এল প্লাস এল, একটা পার্টিকেল আছে, আর পার্টিকেল হচ্ছে এই রিজিয়নের মধ্যে বাউন্ড। আর এই রিজিয়নটা কেমন? ইজ ইকুয়াল টু ইনফিনিটি এক মিনিট দরজাটা লাগিয়ে দিই। ব্যাস, তো ডিপ স্কোয়ার পোটেনশিয়াল আমরা পড়েছি আগে, যে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল যেটা, সেটা ছিল যে পার্টিকেল এখানে বসে আছে আর পোটেনশিয়ালের বাইরে বেরিয়ে যাওয়ার কোনো, মানে পার্টিকেলের বাইরে বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে দেখতে পাচ্ছি ইনফাইনাইট। যদি ইনফাইনাইট না হয় তাহলে তুমি ব্যারিয়ার পেনিট্রেশন করতে পারো, আরো বেশ কিছু কন্ডিশন বের করতে পারো। তো আমরা তখন কি করতাম? তখন এখানে পার্টিকেলের শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতাম, আবার সেম ইকুয়েশন সলভ করতাম। আর টোটাল এনার্জি কোনটা, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, টোটাল এনার্জি অনেক হতে পারে। হ্যাঁ, আর যতই তুমি উঁচুতে উঠে যাও সবসময় বাউন্ড স্টেটই পাবে, তাই না? কারণ পোটেনশিয়াল অনেক উঁচুতে, সুতরাং পার্টিকেল ভেতরেই ঢুকে আছে। যদি পোটেনশিয়াল এরকম একটা হতো, এরকম পোটেনশিয়াল হতো, আর টোটাল এনার্জি যদি তার উঁচু লেভেলে হতো, তাহলে ও বেরিয়ে চলে যেত। তাহলে তুমি আর বাউন্ড স্টেট, কিছু কিছু বাউন্ড স্টেট পেতে পারো। যদি এনার্জি এই লেভেলে হয় বাউন্ড স্টেট, এনার্জি এই লেভেলে হয় বাউন্ড স্টেট, দিস ইজ বাউন্ড স্টেট, দিস ইজ বাউন্ড স্টেট। বাট এর থেকে যদি উঁচু এনার্জি লেভেল নিয়ে আসে কোনো পার্টিকেল, তাহলে আনবাউন্ড মোশন। তো কতগুলো বাউন্ড স্টেট পাবে, কি কি বাউন্ড স্টেট পাবে, সেগুলো আমরা বের করতে গেলে এখানে টোটাল এনার্জি কিছু একটা রেঞ্জ ধরে নিই আমরা, দিয়ে সেখানে একটা কোয়ান্টাম নাম্বার আছে n, দিয়ে এন এর ভ্যালু 1 2 3 4 করে বসাই, আর বিভিন্ন ওয়েভ ফাংশন, বিভিন্ন এনার্জি ভ্যালু, বিভিন্ন স্টেট আমরা ডিফাইন করি, তার প্রবাবিলিটি কি, তো এগুলো সব বের করেছি আমরা। এখানেও ঠিক সেরকম, এখানেও পার্টিকেল একটা হারমোনিক অসিলেশনে ডিল করছে, কিন্তু এই যে ইনফাইনাইট পোটেনশিয়াল ব্যারিয়ার, সেটা ইনফাইনাইট পোটেনশিয়াল ব্যারিয়ার নয়। তার মানে বাইরে পাওয়াটা সম্ভাবনা তুমি পাবে। যদি ইনফাইনাইট হয় তাহলে একটা জিনিস মনে রাখবে, যে ওয়েভ ফাংশন যেটা, ওয়েভ ফাংশন তো ওয়েল বিহেভ হতে হবে, স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে। আর যদি এটা ইনফাইনাইট ব্যারিয়ার না হয়, তাহলে আরো একটা কন্ডিশন তোমাকে মানতে হবে, যে স্লোপ অফ দা ওয়েভ ফাংশন শুড বি কন্টিনিউয়াস। মানে এখানে যে ওয়েভ ফাংশন যদি এটা ইনফাইনাইট না হয়, এরকম যদি একটা কিছু একটা হয়, তাহলে ওয়েভ ফাংশন যেটা পাবে তার যে স্লোপ ডি সাই ডিএক্স, সে দুই জায়গায় সেম সেম হতে হবে। এইরকম মানে তুমি কোথাও এরকম, তারপরে এরকম হঠাৎ করে নামিয়ে দিলে সেটা না, এখানে যা স্লোপ এখানে সেম স্লোপ মেনে তোমার এটা যদি ব্যারিয়ার হয়, তাহলে এই দিক থেকে গেলে যা স্লোপ, পেরোনোর পরেও সেম স্লোপ। তো যদি এটা ফাইনাইট স্কোয়ারাল পটেনশিয়াল হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে, আগে পড়া আছে এগুলো। তো আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে যাচ্ছি আমরা। তো এটা কি হবে? মাইনাস এইচ ক্রস স্কোয়ার, আমরা দুটো মেথডে করাবো। একটা প্রথমে যেটা আমাদের বলেছে সিরিজ সলিউশন পদ্ধতিতে করতে বলেছে, সেটা একটা মেথড, আর একটা ল্যাডার নেটওয়ার্ক দিয়ে করাবো, ল্যাডার অপারেটর দিয়ে করাবো। এইচ ক্রস স্কোয়ার বাই 2m d2 psi dx2 প্লাস পোটেনশিয়াল মানে হাফ কে এক্স স্কোয়ার সাই ইকুয়াল টু ই সাই। এটা হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন। সিম্পল জিনিস, মাইনাস এইচ স্কোয়ার 2m, এটা টোটাল কাইনেটিক এনার্জি অপারেটর, দিস ইজ পোটেনশিয়াল এনার্জি অপারেটর এন্ড দ্যাট। আর এটাকে এইভাবেও লেখা যায়, হাফ কে এক্স স্কোয়ারটাকে, বিকজ কে ইজ ইকুয়াল টু বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। দরজা লাগিয়ে দিও তো, দরজা লাগিয়ে দাও। ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, তাহলে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার।
তো এটাকে এইভাবেও বসাতে পারি আমরা যে হাফ এম ওমেগা স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার সাই, এইভাবে বসাতে পারি। তো বসাবো একটু পরে যখন যখন দরকার হবে। নাও অর d2 সাই dx2, এখানে প্রচুর ম্যাথমেটিক্স ঢুকে আছে, আমি কিছু কিছু স্টেপ জাম্প করব, আর যেগুলো ফিজিক্যাল সিগনিফিকেন্স যে জায়গাগুলো সেগুলো বলে বলে যাব। 2m বাই h ক্রস স্কোয়ার e মাইনাস হাফ kx স্কোয়ার সাই ইকুয়াল টু 0 রিঅ্যারেঞ্জ করলাম, জাস্ট এই 2m বাই h ক্রস ওই পাশে নিয়ে গেলাম, দিয়ে এবার একটা কাজ করছি, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখতে পাচ্ছি আমরা, এটা কি ফর্মে আছে এটা দেখে বোঝা যাচ্ছে না। d2 psi dx2 প্লাস 2m h স্কোয়ার, তো e মাইনাস সাম, এরকম যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমাদের কিছু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে আনতে হবে, যাতে করে এটা সলভ করতে পারি। এত সলিউশন দরকার, আমার সাই দরকার, সাইয়ের কোন কোন ভ্যালুর জন্য দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইল বি সলভ। সেটা করার জন্য আমরা এটাকে একটা ডাইমেনশনলেস একটা অপারেটর, আমরা অপারেটর না, একটা ভ্যারিয়েবল, সাপোজ দিস ভ্যারিয়েবল ডাইমেনশনলেস ভ্যারিয়েবল যাই, এটাকে ইন্ট্রোডিউস করছি। কোন কোন বইয়ে কিউ লেখা আছে, আর যাই ইজ ইকাল টু আলফা ইন্টু এক্স। আলফা বুঝতে পারছি, যেটা যদি যাই যদি ডাইমেনশন লেস হয় তাহলে আলফার ইউনিট যেটা সেটা 1/মিটার হবে, কারণ এখানে মিটার আছে, এক্স আছে। তো এরকম একটা ভ্যারিয়েবল আমরা চুজ করছি, দিয়ে পুরো ইকুয়েশনের এক্স যেগুলো আছে সেগুলোকে সব যাই দিয়ে দিয়ে রিপ্লেস করে দেবো আমরা। তাহলে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, আর সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমাদের জানা। এটা করার জন্য আমরা এরকম করলাম, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনই যখন আসে তখন আমরা সেটা কি করি, ফ্যামিলিয়ার ফর্মে ফেলে দিই। আমরা বলি যে ঠিক আছে, যে সাম পি d2 psi dx2 প্লাস px dy dx প্লাস qx dy equal to 0, আমরা বলি দিস ইজ বেসেলস ইকুয়েশন, দিস ইজ লিগুরি পলিনোমিয়াল ইকুয়েশন, দিস ইজ হার্মাইট পলিনোমিয়াল ইকুয়েশন। এইভাবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে নিজেদের মতো করে সলভ করে নিই। তো এটাও তাই করবো, জাই ইজ ইকুয়াল টু যদি আলফা এক্স হয় তাহলে ডেরিভেটিভ করো, ডি সাই ডিএক্স করতে হবে তোমাকে, তারপরে d2 psi dx2 করতে হবে। তাহলে d psi dx equal to d psi d xi into d xi dx। এটা নিশ্চয়ই লিখতেই পারি আমরা, d xi d xi কেটে দাও, তাহলে এটা পড়ে থাকবে। আর এখান থেকে d psi dx তার মানে আলফা বেরিয়ে আসছে অনলি, তো দিস ইজ ইওর আলফা d psi d xi। এবার এটা আরেকবার ডেরিভেটিভ করে দাও, আরেকবার ডেরিভেটিভ করে দাও, তাহলে এটা d2 psi dx2 এটা, আর এটা আরেকবার ডেরিভেটিভ, এটা ddx অফ, তার মানে এটা আরেকবার ডেরিভেটিভ ddx অফ। তাহলে একবার আলফাকে রাখবো, এটা ডেরিভেটিভ, আর আলফা তো কনস্ট্যান্ট, আলফা ইজ এ কনস্ট্যান্ট, সুতরাং আলফাটাকে বের করে আলফা স্কোয়ার বেরিয়ে আসবে, মানে এত থাক মার। অতএব d2 psi dx2 ইকুয়াল টু এইটা ddx অফ আলফা আর d psi d xi। এবার এটাকে চেঞ্জ করে দাও, ddx আছে dd xi করে দাও ইকুয়াল টু dd xi। তাহলে কি করবো আবার d xi dx, তাহলে আবার d xi d xi কেটে গেল, তো ddx পড়ে থাকলো, দিস অপারেটর এন্ড আলফা d psi d xi, এরকম পাবো আমরা। তাহলে কি পাচ্ছি এখানে d xi d xi dx, তার মানে কি আলফা, এখানে একটা আলফা আছে, তো আলফা স্কোয়ার, so it is alpha square, আর dd xi of d psi d xi তার মানে d2 psi d xi 2 হয়ে গেছে। তাহলে আমাদের d2 psi dx2 that is equal to alpha square d2 psi d xi 2 চেঞ্জ করে দাও। আর কি কি চেঞ্জ করব, আর যেটা চেঞ্জ করবো এখানে একটা x আছে, তো x এর জায়গায় আমরা বসাবো আলফা ইনটু xi, মানে xi বাই আলফা, এটা এখানে বসাবো। তাহলে আমরা যে যে জিনিসগুলো ইন্ট্রোডিউস করছি সেগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে, কারণ কোনটা আলফা, আবার একটু পরে ল্যামডা পাবো আমরা। হ্যাঁ, কখনো এক্স ছিল তারপর সেটাকে যাই করে দিলাম, তো সেটা যে জায়গা থেকে আমরা শুরু করছি সেগুলো মনে রাখতে হবে। আমি পাশাপাশি লিখে রাখছি যাই ইজ ইকুয়াল টু আলফা ইনটু এক্স, এটা ইন্ট্রোডিউস করলাম আমরা। আর আপাতত এইটুকুই জাস্ট, তারপরে সবকিছুকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। তাহলে ইকুয়েশনে চলে এসো, তাহলে অতএব d2 psi d xi 2 প্লাস
2me by h cross square alpha square minus mk আর x স্কয়ার ছিল সেটা x কে জায়গায় বসাচ্ছি জাই স্কয়ার বাই আলফা স্কয়ার, না একটা h ক্রস স্কয়ার আসবে আর জাই স্কয়ার বাই আলফা স্কয়ার ইনটু সাই ইকুয়াল টু 0। এরকম কিছু একটা ভ্যালু পাচ্ছি আমরা। এটা আলফা টু দি পাওয়ার 4 আসবে, এটা আলফা টু দি পাওয়ার 4 স্কয়ার না, এরকম বেরিয়ে আসবে। কারণ 2me বাই h ক্রস স্কয়ার ভ্যালুগুলো বসালেই দেখতে হবে। এখানে একটা আলফা স্কয়ার ছিল না, এখানে এই যে এখানে আর আলফা স্কয়ার ছিল, সেই আলফা স্কয়ারটাকে দিয়ে নিচে ভাগ করে দিচ্ছি, এখানে আলফা স্কয়ার, এটা আলফা টু দি পাওয়ার 4 এই টাইপের। তো আমাদের এটা হচ্ছে নতুন শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাদের। আর এখানে আলফাটা চুজ করা আছে, আলফা। তো আলফা আমাদের একটা কনস্ট্যান্ট, আর আলফাটাকে আমরা নিজেরা চুজ করতে পারি। মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা এমন আলফা ভ্যালু চুজ করছি যাতে করে এই ভ্যালুটা হচ্ছে 1, such that mk by h cross square alpha to the power 4 this value is 1। তাহলে কি we choose alpha such that mk by h cross square alpha to the power 4 equal to 1। তাহলে অতএব আলফা কি, আলফা যেটা আমরা বলেছিলাম যে y is equal to alpha into x এ আলফা ভ্যালুটা তুমি এখান থেকে পাচ্ছ, সেটা হচ্ছে mk by h cross square to the power 1 by 4। mk by h cross square to the power 1 by 4। তুমি ডাইমেনশন চেক করতে পারো, উপর থেকে দেখবো 1 by মিটারই বেরোবে। তো যাই হোক, তো এটা তোমার আলফা, তুমি পাশে লিখে রাখো আলফা ভ্যালুটা, আলফা ইকুয়াল টু mk by h cross square and 1 by 4, এটা আলফা। আর এই যে 2me by h cross square alpha square, এটাকে আরেকটা কোয়ান্টিটি নাম দিচ্ছি, বলছি এটা ল্যামডা। তো ল্যামডা ইকুয়াল টু 2me by h cross square alpha square equal to 2me ডিভাইডেড বাই h ক্রস স্কয়ার। আর আলফার মান তুমি এখনই বের করেছো, সেটাকে বসাচ্ছি। আলফা স্কয়ার আছে, স্কয়ার করলে এটা 1/2 হয়ে যাবে, মানে রুট হয়ে যাবে, রুট ওভার m কে বাই h ক্রস। h ক্রস স্কয়ার ছিল তো 1/√2 করলে শুধু h ক্রস পড়ে থাকবে, আর একটা h ক্রস কেটে দাও এখান থেকে, তাহলে ইকুয়াল টু 2e বাই h ক্রস ইনটু m বাই k টু দি পাওয়ার হাফ। তো এটা হচ্ছে ল্যামডা, দিস ইজ ইওর ল্যামডা। ঠিক আছে, তো দিস ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ল্যামডা ভ্যালুটা পাশে লিখে রাখো, ল্যামডা ইকুয়াল টু 2e বাই h ক্রস m বাই k টু দি পাওয়ার হাফ। তো তিনখানা প্যারামিটার আমরা চুজ করেছি, একটা হচ্ছে জাই, এটা একটা ভ্যারিয়েবল, x এর সাথে x যেমন যেমন চেঞ্জ হচ্ছে আলফা ইজ এ কনস্ট্যান্ট, তো জাই সেভাবে ভ্যারি হচ্ছে, নতুন একটা ভ্যারিয়েবল আমরা চুজ করেছি। আর কি করলাম, ইন্ট্রোডিউশন ডাইমেনশনাল ভ্যারিয়েবল। হ্যাঁ ঠিক আছে, ডাইমেনশনলেস ভ্যারিয়েবল, কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ এটা আলফার যেটা সেটা 1/মিটার অনুসারে, আর আলফা ভ্যালু হচ্ছে এটা। আর ল্যামডার একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করছি, যে ল্যামডার ভিতরে কি আছে, টোটাল এনার্জি ঢুকে আছে। তো সবকিছু কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, মাস ইজ কনস্ট্যান্ট, এনার্জি ইজ কনস্ট্যান্ট, এইচ ক্রস স্কয়ার ইজ কনস্ট্যান্ট। আর আলফার ভ্যালু যেগুলো ঢুকে আছে, আলফার ভ্যালু যেটা ঢুকে আছে তার ভিতরে মাস ঢুকে আছে, কে ঢুকে আছে, এইচ ক্রস ঢুকে আছে, অল আর কনস্ট্যান্ট। ঠিক আছে, সব কনস্ট্যান্ট, কেউ পরিবর্তন হচ্ছে না। টোটাল এনার্জি তো ফিক্সড, সেটা তো পরিবর্তন হবে না, কোনো একটা টোটাল এনার্জির জন্য সেটা আমরা বাউন্সার বের করবো। তাহলে দিস ইজ কনস্ট্যান্ট, ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ল্যামডার ভিতরে এনার্জি ঢুকে আছে। তো আমাদের যে সলিউশন বেরোবে তাতে ল্যামডা ভ্যালুটা বসিয়ে দিয়ে তার থেকে আমরা এনার্জি আইগেন ভ্যালু বের করবো। তাহলে এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখতে খুব ভালো লাগবে, বারবার ডি টু সাই ডি জাই 2 প্লাস দিস ইজ ল্যামডা মাইনাস জাই স্কোয়ার, বাকিটা পুরোটা 1, পুরোটা 1, দিস ইজ জাই স্কোয়ার এন্ড সাই ইকুয়াল টু 0। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম, এটা একটা ফর্ম আছে, এই সলিউশন আমরা ডাইরেক্ট বের করতে পারি, এটা একটা ফর্ম, এটাকে বলা হয় হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইজ কল্ড দ্য হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যদি শুধুমাত্র আমাকে বলে যে রাইট ডাউন দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য লিনিয়ার হারমোনিক অসিলেটর, তাহলে এই স্ট্রাকচার অপারেটর হিসেবে সেটাকে লিখবো আমরা। শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি লিখতে বলে,
তো সেটা জাস্ট ইন্ট্রোডিউস করে আমাকে যদি বলে যে এটা হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত করে দেখাও, বা তাহলে তুমি এতটা পর্যন্ত করবে, এটা 2 থেকে 3 নম্বর মতো আসবে এত দূর পর্যন্ত। এবার এটাকে সলভ করতে হবে। সলভ করাটাই হচ্ছে আমাদের মানে মানে সলভ করাটাই কঠিন। কঠিন মানে কিছু যুক্তি আছে যেগুলো খুব কেয়ারফুলি শুনতে হবে, তাহলে বোঝা যাবে না যে কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, বোঝা যাবে না। তো কোনো কোনো বইয়ে কি করা আছে, এই জাই স্কয়ারের রেসপেক্টে ল্যামডাটাকে নেগলেক্ট করে দিয়ে এটাকে অনলি জাই স্কয়ার সাই হিসাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে নিয়ে সলভ করেছে। তো সেটাও করা যেতে পারে। আদারওয়াইজ আমাদের আরো কিছু যুক্তি ভুক্তি দিয়ে আমরা দেখবো যে সলিউশন কি হতে পারে। তো এই যে সলিউশন হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেটা কি? Solution of this equation psi card function, psi is a function of xi now, আর xi is a function of x, so psi function of xi, পরে আমরা এটাকে x বলে দেবো ইকুয়াল টু একটা ফাংশন আমরা বলছি যে আমরা যে কোনো সলিউশন কি হয়, এটা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন তার রুট বের করি, তো রুট বের করার পরে একটা কনস্ট্যান্ট আছে, তো y is equal to a টু দি পাওয়ার i থিটা, এ একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের মান আমরা বের করি। এখানে ঠিক সেরকম যে সাই যাই, এখানে আমরা একটা ফাংশন ইন্ট্রোডিউস করছি, সেটাকে বলছি h যাই। আর যদি এই যে একটা পলিনোমিয়াল হয়, মানে কোনো ইনফাইনাইট সিরিজ না হয়, তাহলে তুমি এর সলিউশন পেতে পারো। তো আমরা বের করবো এই যাই ভ্যালু কি কি হতে পারে, যেমন সেই কনস্ট্যান্টটা বললাম, the constant is also dependent on the variable xi, আর e to the power minus xi square by 2, এটা হচ্ছে সলিউশন। এই যে প্রপার ভ্যালু আছে, কি কি ভ্যালু আছে না আছে সেগুলো পরে দেখবো আমরা। তো একটা কিছু একটা পলিনোমিয়াল h, আর psi is equal to some h e to the power minus xi square by 2, এর সাথে আরো একটা টার্ম থাকে, এর সাথে আরো একটা টার্ম থাকে। তুমি যদি এটা প্রথমে h না বলো, তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যে psi is equal to a e to the power minus xi square by 2 plus b e to the power plus xi square by 2. This is the actual solution. ঠিক আছে, y is equal to a e to the power some form আর b e to the power some form, এরকম রয়েছে। কিন্তু যেটা তোমার অসিলেটর, যেটা তোমার হারমোনিক অসিলেটর, এখানে কোনো একটা পার্টিকেল ট্র্যাপড আছে মাইনাস এল থেকে প্লাস এল, আর পার্টিকেল এইভাবে এক্সিকিউট করছে লিনিয়ার হারমোনিক অসিলেশনে। সেক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে এক্স, এক্স এক্স চেঞ্জ হচ্ছে মানে যাই চেঞ্জ হচ্ছে, আলফা ইজ কনস্ট্যান্ট, তার মানে যাই চেঞ্জ হচ্ছে, যাই চেঞ্জ হচ্ছে এই মোশন অনুসারে, তাই যাই চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এমন সলিউশন আসবে যে সলিউশন জাইয়ের ভ্যালু যদি বহু দূরে আমরা চুজ করি, তাহলে ওয়েভ ফাংশন শুড বি জিরো। জাই টেন্ডস টু ইনফিনিটি, সো দ্য ওয়েভ ফাংশন শুড বি জিরো। তার মানে জাই টেন্ডস টু ইনফিনিটি, ওয়েভ ফাংশন সাই শুড বি জিরো। এটা হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের প্রপার্টি। ইনফিনিটিতে যাও তাহলে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা জিরো, এরকম হওয়া উচিত। কিন্তু এটা দেখতে পাচ্ছি যে সেকেন্ড পার্ট যেটা বি টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2, দ্যাট উইল মেক দ্য ওয়েভ ফাংশন ইনফিনিটি ফর লার্জ ভ্যালুস অফ জাই। তাহলে এই পার্টটাকে আমরা নেবো না, সেকেন্ড পার্ট যেটা সেটাকে আমরা নেবো না, ফার্স্ট পার্টটা কি রাখবো, সেই পার্টটাকে আর দেবো না। এটা ওয়েভ ফাংশনের ওয়েল বিহেভড কন্ডিশন মেনটেন হচ্ছে না, সুতরাং রুলড আউট। আর এবার সেটাকে আমরা এইটাকে আমরা এটা লিখেছি যে এ, এটাকে লিখেছি এইচ যাই, এই জাইটা কি রকম ফাংশন, তার কেমন ভ্যালু সেটা বের করবো পরে, i টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2, এটা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন অফ দিস হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সলিউশনটা লিখতে পারি আমরা, কিন্তু আগে যেটা বের করেছিলাম সেটা আমরা চিনতে পারছিলাম না যে সেটা কেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিগুরি ডিফারেনশিয়াল ইকুয়েশন না বেসেলস ইকুয়েশন নাকি কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝতে পারছিলাম না। তার জন্য সলিউশনটা ডাইরেক্ট লেখার জন্য আমরা এই ফর্ম করে নিয়েছি। হ্যাঁ, এবার এই ফর্মটায় যদি 2-3টে বই ফলো করো, তাহলে এটা লেখা আছে d2 psi dq2 কোন বইয়ে, এই ল্যামডাটাকে কোনো জায়গায় নেগলেক্ট করে মাইনাস জাস্ট কিউ স্কয়ার সাই ইকুয়াল টু 0 করে সলিউশন এটা করা আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তুমি একই সলিউশন পাবে, যে কোনো একটা বই ফলো করলেই হবে। তো তোমার এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সলিউশন। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে যে পার্টটা তুমি নেগলেক্ট করলে, কোন পার্টটা নেগলেক্ট করলাম আমরা, সেকেন্ড পার্টটা। তার মানে যেটা নেগলেক্ট করলাম সেটা হচ্ছে উই ইগনোর রিজেক্ট the e to the power plus জাই স্কয়ার বাই 2 পার্ট, এটাকে আমরা রিজেক্ট করে দিলাম, কারণ জাই এটা ইনফিনিটিতে এটা। তাহলে এটা যদি রিজেক্ট করি, তাহলে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে এইচ ইজ এ ফাংশন অফ জাই, আর এই জাই যেটা সেটা যেন কখনো e টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2 এর মতো না হয়। এটা একটা ফাংশন, তো আমরা বলেছি এইচ ইজ এ ফাংশন অফ জাই, তার মানে কিছু একটা পলিনোমিয়াল, যেমন আমরা আগে পড়েছি যে এরকম p0x, তার ভ্যালু একটা 1 to 1 কিছু একটা হয়, p0 p1x এই টাইপের কিছু একটা,
তার ভ্যালু 1x এটা কিছুটা হয়, আর তারপরে p2x সেটা ভ্যালু কি হয় হাফ 3x স্কয়ার মাইনাস 1 টাইপের কিছু একটা হয়। তো এখান থেকে আমরা যেমন ডাইপোলের মাল্টিপল এক্সপানশন করেছিলাম একটা পলিনোমিয়ালের আকারে, তার মানে কি কখনো কনস্ট্যান্ট, কখনো ax, কখনো 3x স্কয়ার মাইনাস 1 এন্ড সো অন এরকম। তো এই যে বল ল্যামডাটা কোথায় গেল? ল্যামডাটা, এই ল্যামডাটা ঢুকে হ্যাঁ। আছে এইচ এর ভেতরে ঢুকে আছে সলিউশন আছে এর ভেতরে ঢুকে আছে। আমরা আসবো পরে ল্যামডাটা যখন আমরা এই ইকুয়েশনে বসাবো, এই যে এইটা সলিউশন বের করছি তবে না সায়ের সলিউশন। এবার এইচটা কি আমরা জানি না, এবার এইটাকে বসিয়ে আমরা এইটাকে যখন এখানে বসাবো তখন দেখবো যে কোন কোন ল্যামডার জন্য এইটা স্যাটিসফাইড হবে, ল্যামডার কোন কোন ভ্যালুর জন্য সেটা বের করতে যাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি ল্যামডা ভ্যালুটা বের করতে যাচ্ছি। হ্যাঁ, আর একটু হয়ে গেলে বুঝতে পারবি ডিটেলসে। আমরা তো এখনো বলি না এই জায়গাটা কি, এটাকে সলভ করতে করতে পরে আমরা বুঝতে পারবো কি জিনিস। যেটা বলছি যে এগুলোকে বলি আমরা পলিনোমিয়াল, মনে রাখতে হবে পলিনোমিয়াল যেটা সেটা একটা এক্স হোক, এক্স স্কোয়ার হোক, এক্স কিউ হোক, তো সে একটা জায়গা এসে যাচ্ছে, কোনো একটা পলিনোমিয়াল কিন্তু ইনফাইনাইটের দিকে নয়। ইনফাইনাইট সিরিজ যদি হয় তাহলে সেটা টুয়ার্ডস দ্য ইনফিনিটি, আর তা না, একটা ফাংশন তারপর আবার একটা ফাংশন তারপর এক্স স্কোয়ারের একটা ফাংশন, এরকম পলিনোমিয়াল কিছুটা ডিফাইন করি। কিন্তু এই যে পলিনোমিয়ালের ভ্যালু যেটা বাড়ছে পিএনএক্স, এই যে পিএনএক্স এর ভ্যালু যত বাড়ছে, ফাংশনের এই যে অর্ডারটা বাড়ছে এক্স স্কোয়ার টাইপের হচ্ছে, তারপর এক্স কিউ টাইপের হচ্ছে, তো এইভাবে বাড়তে বাড়তে ই টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2 এর যে এক্সপানশন, বাইনোমিয়াল এক্সপানশন ই টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2, তো এইটা আবার তার মতো হয়ে যাবে না। তো আমাদের সেটা মাথায় রাখতে হবে যে এই জায়গায় যদি আমরা এক্সপান্ড করি বা এই জায়গায় যে ভ্যালু পাবো, কখনো এরকম পলিনোমিয়ালের ভ্যালু পাবো, এরকম পাবো আমরা দেখবো হার্মিট পলিনোমিয়ালসের যে ভ্যালুগুলো সেগুলো ভ্যালু আছে, তো সেই যে ভ্যালুগুলো সেই ভ্যালুটার হায়ার অর্ডারে যখন আমরা যাব তখন যেন, বা কোনো একটা অর্ডারে যদি যায় তখন যেন এটা ই টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2 এর মতো না হয়ে যায়, তাহলে আবার সব গন্ডগোল হয়ে যাবে, তাহলে আবার ওয়েভ ফাংশন যেটা সেটা ইনফিনিটি করে দেবে আমাদের। ঠিক আছে, সো এই জাই শুড নট বি লাইক ই টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2, এরকম যেন না হয়, যে এমন ফাংশন হবে যেটা ওই কিছুটা পরে এন্ড করে দেবে ফাংশনটাকে। হ্যাঁ, আর ই টু দি পাওয়ার জাই স্কয়ার বাই 2 বাইনোমিয়াল ফর্ম কি সেটা আমরা পরে দেখবো, ওটা এক্সপ্যান্ড করলে কি কি ভ্যালু পেতে পারি, তো তার মতো যেন এ না হয়ে যায়, তো এটা খুব ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বেশ, তো দিস ইজ ইউর সলিউশন, আর এটা আমার হার্মিট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার কি করব, এবার যে কোনো ক্ষেত্রে আমাদের যেটা আমাদের কোনো একটা সিরিজ সলিউশন পদ্ধতিতে আমরা যখন বের করি তখন কি করি, যে ফাংশনটা আমাদের যে কোনো ফাংশন এটা যদি তার সলিউশন হয়, প্রথম কথা আমাকে বের করতে হবে কি এই জায়গা, তো তার জন্য কি করতে হবে, আমাকে সাইটাকে এখানে বসাতে হবে, এটা বসাবো দিয়ে কি পাবো দেখবো, তারপর ল্যামডার কোন কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশন সিদ্ধ হয় সেটা দেখবো, কারণ ল্যামডার ভেতরে এনার্জি ঢুকে আছে আর আমরা এনার্জি আইগেন ভ্যালু বের করতে যাচ্ছি। হ্যাঁ, ল্যামডার ভেতরে ঢুকে আছে এনার্জি ই, তো বিভিন্ন স্টেটের জন্য আমরা ল্যামডাটাই বের করতে যাচ্ছি কি কি জিনিস হবে, তো এটাকে এখানে যদি বসাই তাহলে দুবার ডেরিভেটিভ লাগবে, তাহলে একবার ডিসাই করো, তাহলে কি পাবো, ফার্স্ট একবার একে রাখবো একে ডেরিভেটিভ, আর একবার ওকে রাখবো একে ডেরিভেটিভ, তাহলে প্রথম এইচ প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2, আরেকবার এইচ কে কনস্ট্যান্ট রাখবো এর ডেরিভেটিভ করবো, তাহলে জাই এইচ ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2, ফার্স্ট ডেরিভেটিভ, সিম্পল ডেরিভেটিভ, জাস্ট যা এটাকে মনে মনে এক্স ভাবতে পারো, সিম্পল ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ করবো, আরেকবার d2 সাই ডিজাই 2 ইকুয়াল টু, এবার কি করব, এবার এটারই দুটো পার্ট পাবে, জাই এইচ ইজ এ ফাংশন অফ জাই, তো তাহলে প্রাইম আছে, তাহলে এখান থেকে এইচ ডাবল প্রাইম পাবে তুমি, তারপর আবার এটা ডেরিভেটিভ করবো একে কনস্ট্যান্ট রাখবো, তারপর আবার এখান থেকে আবার তুমি দেখতে পাচ্ছ যে একবার জাই এর ডেরিভেটিভ করতে হবে এই দুটো কনস্ট্যান্ট রেখে, তারপর আবার এইচ কে কনস্ট্যান্ট রেখে ওই এইচ আর জাই আর ই কে কনস্ট্যান্ট রেখে এইচ এর ডেরিভেটিভ করতে হবে, তো এইভাবে তিনবার তুমি তিনটে টার্ম পাবে। আর সেইগুলো যদি একটা স্টেপ জাম্প করি তাহলে নোটপত্র বা বইপত্র যদি দেখো তাহলে জাস্ট লাস্ট যে ফাইনাল টার্মটা সেটা আমি লিখছি, এইচ ডাবল প্রাইম ইজ এ ফাংশন অফ জাই, তাহলে কোনটা থেকে পেলাম, এটা থেকে এইচ প্রাইম ছিল, আর একবার ডেরিভেটিভ করলে এইচ ডাবল প্রাইম পাবে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2, আর বাকি যে তিনখানা টার্ম আর এখান থেকে একটা টার্ম, সেই টার্ম দুটো মিলেমিশে কিছু টার্ম কেটে কুটে দিয়ে বা একটু সলভ করে কিছু রেজাল্ট বের করেছে, সেটা হচ্ছে -2 জাই এইচ প্রাইম জাই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2 প্লাস জাই স্কয়ার মাইনাস 1 এইচ জাই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2।
ঠিক আছে, কিছু জটিল কিছু না, জাস্ট ম্যাথমেটিক্স, এখনো পর্যন্ত জটিল কিছু না। জটিল কোন জায়গাটা সেটা লাস্টে একটা জায়গায় পয়েন্ট আছে, সেই জায়গাটা একটু জটিল আছে, সেখানটা আমি ফিজিক্যাল মিনিংটা বলে দেবো, তাহলে বোঝা যাবে। ঠিক এই জায়গাটার সিগনিফিকেন্স একটা জায়গায় আসবো আমরা, সেখানটা ছেলেরা বুঝতে পারে না, প্রতি বছর বলা স্যার ওই জায়গাটা বুঝতে পারছি না, তো ওই জায়গাটা একটু কেয়ারফুলি শুনবে, তাহলে বুঝে যাবে বাকিটা। এইগুলো কিছু না, ডেরিভেটিভ করা। তো এইটা ডেরিভেটিভ এখানে বসাও, এটা ডেরিভেটিভ বসাবো, এখানে সাইয়ের মানটা বসাও, তাহলে এখানে কি পেলাম, এইচ ডবল প্রাইম ওয়ালা একটা টার্ম পাবো। যখন তুমি এখানে বসাবে, তাহলে এইচ ডবল প্রাইমে একটা টার্ম পাবে, এইচ প্রাইম ওয়ালা একটা টার্ম পাবে, এবং এইচ ওয়ালা একটা টার্ম পাবে, কারণ এখানে সাই ইটসেলফ এইচ হিসাবে রয়েছে। ঠিক আছে, তাহলে জাস্ট মেকিং সাম স্টেপ জাম্প, যদি তিনটে ভ্যালু বসাই তাহলে পাবে, নোট দেওয়া আছে, সুতরাং কোডও দেওয়া আছে, অসুবিধা নাই। যদি এটা বই ফলো করতে চাও, তাহলে আইদার সত্যপ্রকাশ আর গ্রিফিথ, দুটো বইয়ে মোটামুটি ঠিকঠাক করে দেয়। আরো বাকি বইগুলো আছে, কিন্তু কিছু কিছু বইয়ে একবারই স্টেপ জাম আছে, তো সেগুলো বুঝতে পারো না বাড়িতে। আর আমি যে নোটটা দিচ্ছি তাতে সবই করা আছে, কিছু স্টেপ জাম নেই। তো এটা বসাও, এটা তাহলে এইচ ডাবল প্রাইম যাই আর একটা পাবে তুমি মাইনাস 2 যাই এইচ প্রাইম যাই প্লাস ল্যামডা মাইনাস 1 এইচ যাই ইকুয়াল টু 0। এইটা পাবো আমরা ফাইনালি, এইচ ডাবল প্রাইম মাইনাস 2 যাই এইচ প্রাইম যাই প্লাস ল্যামডা মাইনাস 1 এইচ যাই ইকুয়াল টু 0। তার মানে এটাকে সাই ফাই ভ্যালুগুলো বসালাম, তো এইটা কিছুটা পেলাম। এইটা তোমার ফার্দার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোমাকে এবার সলভ করতে হবে। এবার তোমাকে বলে দিয়েছে যে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং দ্য ওই ফ্রোবিনাস মেথড, যেটা ফার্স্ট ইয়ারে আমরা সিরিজ সলিউশন মেথডে করেছি, সেই মেথডে এটাকে সলভ করতে হবে। তাহলে এবার এটা তোমার এই মুহূর্তে আর লাগবে না, তুমি জেনে ফেলেছো যে তোমার সাই যেটা তোমার সাই, সেটা হচ্ছে সাই যাই ইকুয়াল টু এইচ যাই আর ই টু দি পাওয়ার মাইনাস জে স্কয়ার বাই 2, এটা হচ্ছে তোমার সাই। আর এই জায়গায় কি, এই জায়গায় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিজে তৈরি করেছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এই জায়গাটাকে বার করে নেবো আমরা, বা কি কি কন্ডিশন আসছে সেটা আমরা দেখবো এখান থেকে। তাহলে কি, বাই দ্য পাওয়ার সিরিজ মেথড, পাওয়ার সিরিজ মেথড এইচ যাই ইকুয়াল টু সামেশন এ আর যাই টু দি পাওয়ার আর প্লাস এম বা এস যা বলবো, আর আর ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এটা হচ্ছে পাওয়ার সিরিজ মেথড, আমরা পড়েছি এরকম যে y ডাবল প্রাইম এক্স মাইনাস 2y ডিওয়াই ডিএক্স মাইনাস সাম n মাইনাস 1 ফর্ম আর কি। তো এরকম যেটা হয় ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে y ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল 0 টু ইনফিনিটি a r x টু দি পাওয়ার m প্লাস r, এইটা কি যেটা হয় উইথ a0 নট ইকুয়াল টু 0, আর s যেটা সেটা গ্রেটার ইকুয়াল 1, 0 গ্রেটার ইকুয়াল 0 বের করবো আমরা। s এর ভ্যালুটা কি, এখান থেকে কি বের করতে হয়, m এর ভ্যালু বের করতে হয়, এটাকে s বলা আছে, নোটে বলে আমি s ই বলছি। তো এইটাকে এবার এখানে বসাতে হবে, তাহলে কিভাবে বসাতে হবে, এইচ প্রাইম করো, এইচ প্রাইম যাই ইকুয়াল টু সামেশন এ আর, আর এখান থেকে একবার বেরিয়ে আসবে আর প্লাস এস, আর যাই টু দি পাওয়ার আর প্লাস এস মাইনাস 1 আর প্লাস এস মাইনাস 1, এখানে আর ইজ ইকুয়াল টু কত, 0 টু ইনফিনিটি। আর যদি এটাকে যাই টু দি পাওয়ার আর প্লাস এস করতে চাও, তাহলে এখানে একটা করে পাওয়ার কমিয়ে দাও, এটাকে আর এ আর মাইনাস 1, তাহলে এটা 1 টু ইনফিনিটি করে দাও, আর এখানে জাস্ট আর এর জায়গায় আর মাইনাস 1 বসিয়ে দাও, আর মাইনাস 1 এর জায়গায় তুমি মনে মনে সেটাকে আর করতে পারো, তাহলে এটা 1 টু ইনফিনিটি করতে পারো। সেই পদ্ধতিও আমরা শেখা আছে মোটামুটি। আর আরেকবার ডাবল প্রাইম করো, তাহলে এই ডাবল প্রাইম যাই ইকুয়াল টু আবার সামেশন আর ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ আর আর প্লাস এস, এখান থেকে বেরিয়ে আসবে আবার আর প্লাস এস মাইনাস 1 আর যাই আর প্লাস এস মাইনাস 2। ঠিক আছে, তো আমরা এবার এই তিনটে ভ্যালু এখানে বসাবো, এইচ প্রাইমের ভ্যালু এখানে বসাবো, এইচ ডাবল প্রাইমের ভ্যালু এখানে বসাবো, তাহলে কিছু একটা সিরিজ পাবো। আর সেই সিরিজটাকে এমন ভাবে লিখবো আমরা যাতে করে আর এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, আর এর ভ্যালু 2, এইভাবে আমরা সলভ করি, মানে তার যে কোএফিসিয়েন্ট যেগুলো, সেই কোএফিসিয়েন্ট গুলোকে সলভ করি। মনে পড়ছে, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ x টু দি পাওয়ার m টু 0, এরকম করেছি আমরা। তো প্রথমে কি করব, আর এর ভ্যালু 0 বসাবো, দিয়ে একটা কিছু ইনিশিয়াল ইকুয়েশন পাই,
আর তারপরে বেশ কিছু ডিএসএল ইকুয়েশন থেকে কি রুট ফুট গুলো বের করি, এমএ ভ্যালু বের করি। তো বসাবো আমরা, একটু জায়গা লাগবে আমার, এটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে বসাবো, কিন্তু এত বড় জায়গা আমার বোর্ডও শেষ হয়ে যাবে। এইটাকে বসাবো, ঠিক আছে, এইটাকে এখানে বসাবো, তারপরে -2 যায়, এই পুরো টার্মটাকে এখানে বসাবো, তারপরে এই যায় যেটা সেটাকে এখানে বসাবো। এবার এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে কি করতে হবে, সিম্পলিফাই করে এখানে সিম্পলিফাই করা আছে, আমার যে নোটটা দেওয়া আছে না, তাতে সিম্পলিফাই করে পরের পাতে দেখবে বেশ কিছু টেকনিক করে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ i টু দি পাওয়ার s-2 টু 0 এইভাবে আমরা বের করেছি। তো আমি কিছু স্টেপ যে আমি করছি, এত বড় স্টেপ অকারণে সময় নষ্ট করে লাভ নেই। ম্যাথামেটিক্স তো পাওয়ার সিরিজ মেথড, তো নতুন কিছু না। তো ফাইনালি কোটা পাবে আমি দেখি, যেটা পাবো এখান থেকে বলা যাচ্ছে কিনা দেখি। বেশ, ওইটা বসানোর পরে সলভ করলে ঠিক এরকম পাবে আমাদের s ইন্টু s-1 a0 জাই টু দি পাওয়ার r-2 প্লাস s plus 1 into s a1 xi to the power s-1 plus summation দুটো সামেশন আছে, একটা হচ্ছে r is equal to 0 থেকে ইনফিনিটি ar 2r plus 2s plus 2 lambda minus 2 xi to the power r plus s, এরকম একটা আর একটা প্লাস সামেশন r is equal to 2 to infinity r plus s minus 1 ar xi to the power r plus s minus 2 equal to 0, এরকম কিছু একটা পাবো। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে ভ্যালুগুলো চেঞ্জ করেছি আমরা, আর এর জায়গায় r-2 এরকম বসিয়ে আমরা বের করতে পারি। আগে যেগুলো আগে যখন আমরা ফার্স্ট ইয়ারে করেছিলাম তখন কি ছিল, একটা ফর্ম যদি আমরা এইভাবে, এটা যদি আমার কোনো একটা সিরিজ থাকে ar r প্লাস s minus 1 আর xi to the power r plus s minus 2, যদি এরকম ফর্ম থাকে তাহলে এখানে r is equal to 0 to infinity। তো যদি r is equal to 0 বসাই তাহলে ফার্স্ট টার্ম থেকে তুমি a0 পাবে, ফার্স্ট টার্ম থেকে তুমি a0 পাবে। আর যদি আমি এটাকে r-2 করে দিই, তাহলে এখানে যদি r is equal to 2 to infinity করে দিই, তাহলে এখানে 2 বসালে a0 পাবে। তাহলে সব জায়গায় এখানে r-2, এখানে r-2, এখানে r এর জায়গায় r-2, তো 2 কেটে গিয়ে তুমি পেতে পারো। মানে সিরিজগুলোকে আমরা এইভাবে বের করতে পারি। এখানে এটাও যা 0 থেকে যেটা বের করবে, সুতরাং একটা এখানে জাস্ট r এর জায়গায় r-2 করে দাও, তো নেক্সট ভ্যারিয়েবল থেকে তুমি চুজ করতে পারো। তো এরকম ভাবে আমরা সিরিজের যেটা লিমিট সেটা চেঞ্জ করি, তো সেটা চেঞ্জ করে এরকম কিছু একটা ভ্যালু বেরোবে। আর তারপরে কি করব, xi টু দি পাওয়ার r-2 এর কোএফিসিয়েন্ট 0 করব। আর যদি কোএফিসিয়েন্ট 0 করি তাহলে s এর দুটো ভ্যালু পাবে। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ, এই স্টেপটা খুব যত্ন করে যে পরীক্ষায় করতে হবে তা করতে হবে না, কারণ এখানে পিওর ম্যাথামেটিক্স ঢুকে আছে। তুমি জাস্ট এইচ প্রাইম এইচ ডাবল প্রাইম ভ্যালুগুলো বসালে, ম্যাথামেটিক্যালি কিছু সলভ করলে, তো সলভ করা এই জায়গাটা একটু টাইম কিলার আছে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যখন সিরিজ সলিউশন করাতাম তখনও বেশ লেংদি আসতো, এখানে একটু লেংদি আছে। তো এটা যে খুব যত্ন করে করতে হবে তা না, একটু মুখস্থ কাজে লাগাতে হবে, তোমার রুটের ভ্যালু তোমার জানতে হবে তোমাকে। তো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ, এখানে ফিজিক্স তো কিছু নেই, ম্যাথামেটিক্স আছে জাস্ট। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ xi টু দি পাওয়ার r-2 যদি করো তাহলে একটা ইন্ডিসিয়াল ইকুয়েশন পাবে, আর ইন্ডিসিয়াল ইকুয়েশনটা কি, s ইন্টু s-1 a0 ইকুয়াল টু 0। তার মানে s এর ভ্যালু হচ্ছে 0 আর 1, আগে বের করছি আমরা এইভাবে, s এর ভ্যালু 0 আর 1। আর তারপরে xi টু দি পাওয়ার s-1 এর কোএফিসিয়েন্ট 0 করো, s-1 তার কোএফিসিয়েন্ট 0 করো, তাহলে এখানে পাবে a1 ইকুয়াল টু 0। কারণ s এর এরকম পাবো ঠিক, s ইন্টু s প্লাস 1 ইন্টু a1 ইকুয়াল টু 0। আর s এর ভ্যালু 0 বা 1 যদি বসাও, যদি s এর ভ্যালু 1 বসাও এখান থেকে, তাহলে a1 0 পাবে। আর যদি 0 বসাও তাহলে a1 নট ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি মানে কনক্লুশন আসতে পারো, এখান থেকে বলতে পারো যে যদি s ইজ ইকুয়াল টু 0 হয়,
তাহলে a1 not is equal to 0। আর যদি s is equal to 1 হয় তাহলে a1 কে 0, তাহলে a1 0। এরকম কিছু একটা কনক্লুশনে আসতে পারে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা কি করি, সেটা জাই টু দি পাওয়ার r প্লাস s, এখানে r এর ভ্যালু 0 বসাই, r এর ভ্যালু 0 বসিয়ে ইন্ডিসিয়াল ইকুয়েশন বের করি। এটা r এর ভ্যালু 0 বসিয়ে, এটা r এর ভ্যালু 1 বসিয়ে পাই, আর তারপরে r এর ভ্যালু r বসিয়ে পাই, দি জাই টু দি পাওয়ার s প্লাস r, তার কোএফিসিয়েন্ট 0 করব, ইকুয়েট করব। তাহলে কি পাবো, সেটা তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা একটু পারলে মুখস্থ করবে, এইগুলো অতটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট ভ্যালু পুট করবে, যেটা তোমার আসবে সেটাই ছেড়ে দেবে, দিয়ে লিখে দেবে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ জাই টু দি পাওয়ার r minus 2 to 0 উই গেট s is equal to 0 and 1। ঠিক আছে, আর তারপরে যেটা রেকারেন্স রিলেশন বের করো, সেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট। তো ওইটাই জাস্ট পরীক্ষা হলে তোমাকে মনে রাখতে হবে, মানে শুধু তো সলিউশনটা বুঝলেই হবে না, পরীক্ষায় নামাতে হবে। আর যেহেতু গ্যারান্টি কোশ্চেন আমাদের, সুতরাং মনে তোমাকে রাখতেই হবে। তো নেক্সট যেটা পাবে সেটা হচ্ছে ইকুয়েটিং, এখানে জাস্ট এই একটা লাইন মুখস্থ করবে, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ জাই টু দি পাওয়ার r প্লাস s টু 0। তাহলে আমরা কি পাই, তাহলে রেকারেন্স রিলেশন পাই, রেকারেন্স রিলেশন পাই। আর কি রিলেশন সেটা, সেই রিলেশনটা হচ্ছে ar প্লাস 2 ইকুয়াল টু 2r প্লাস 2s প্লাস 1 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই r প্লাস s প্লাস 2 ইন্টু r প্লাস s প্লাস 1 ইন্টু a0 ar। এবার দেখছি, হ্যাঁ এবার এটা আমাদের মিলেছে আগের মতনই, জাস্ট আগে যেভাবে রেখারেশন বের করতাম, আমি কি বললাম, আমি বললাম এটা যদি তুমি ম্যাথমেটিক্স সলভ করে করো তাহলে এটা আসবে না, আসা কোনো কারণ নেই। কিন্তু সেই যদি সলভ পরীক্ষা হলে করতে যাও 5 নম্বর দেবে, তো সেই 5 নম্বরের জন্য আমার এখানে 15 মিনিট চলে যাবে। ওই জন্য এই রিলেশনটা, বিশেষ করে শুধুমাত্র এই উপর টার্মটা, যদি নিচেরটাও ভুলে যাও তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই উপরের টার্মটা যেন মনে থাকে, 2r প্লাস 2s প্লাস 1 মাইনাস ল্যামডা, এটা আমি লিখে দিচ্ছি পাশে, মুখস্থ করবে এটা, মুখস্থ করবে। আর নিচে যদি ভুলে গেছো তাহলে এখানে লিখে দেবে সাম কনস্ট্যান্ট, বা এটা সাম একটা আরবিটারি, যে ল্যামডা ধরেছো তো সিগমা লিখে দিলে, পাশে লিখে সিগমা ইজ এ কনস্ট্যান্ট ডিপেন্ডিং অন rs2। তো বড় জোর হাফ নাম্বার কাটলো, ঠিক আছে, অসুবিধা নেই। আর যদি মুখস্থ করতে পারো পুরোটা তাহলে তো খুব ভালো। এইবার এইটা হচ্ছে তোমার রেকারেন্ট রিলেশন ar প্লাস 2। এখান থেকে কি করে আমরা, এখান থেকে r এর ভ্যালু 0 1 2 0 বসালে তাহলে a2 বেরোবে, 1 বসাও তাহলে a3 বেরোবে, তাহলে a2 a ওই a3 a4, এইভাবে তুমি ইভেন আর অড সিরিজ পাবে তুমি এখান থেকে, ইন টার্মস অফ a0, ইন টার্মস অফ a0 and a1। মনে হচ্ছে যখন আমরা a2 বের করব তখন এখানে সামথিং ইনটু a0 পাবে, দিস কনস্ট্যান্ট ইনটু a0। যখন তুমি a3 বের করবে তখন r এর ভ্যালু 1 বসাতে হবে, তাহলে r এর ভ্যালু 1 মানে a3, আর এখানে a1, তাহলে সাম কনস্ট্যান্ট ইনটু a1 পাবে। যখন a3 থেকে a4 বার করবে, a4 বের করবে, তখন r এর জায়গায় 2 বসাতে হবে, a2, আর এখানে a2, সো a2 ভ্যালু তুমি আগে বের করে রেখেছো, তাহলে এখানে সাম কনস্ট্যান্ট ইনটু a2, আর পরে আবার এই a2টাকে এখানে বসিয়ে দাও, তাহলে সাম কনস্ট্যান্ট ইনটু a0, তাহলে আবার ইন টার্মস অফ a0 তুমি a4 পাবে। সিমিলারলি a2 a4 a6 a7 সরি a8 সব তুমি ইন টার্মস অফ a0 পাবে, a0 নট ইকুয়াল টু 0। তাহলে একটা তুমি কিছু একটা ভ্যালু পেলে। আবার কি, আবার যদি অড ফাংশন গুলো দেখো, অড ফাংশন মানে যেগুলো n এর ভ্যালু 3 5 1 এই যেগুলো ভ্যালুগুলো, তখন তুমি সাম কনস্ট্যান্ট ইনটু a1 পাবে। a5 যখন বের করবে তখন আবার a3 মানটা ওখানে বসিয়ে দাও, তাহলে আবার ইন টার্মস অফ a1 পাবে। তো এইভাবে তুমি সিরিজ এক্সপ্যান্ড করতে পারো। কিন্তু সমস্যা কি, r এর ভ্যালু, এখানে তো r এর ভ্যালু তুমি যা খুশি বসাচ্ছো, r এর ভ্যালু ar প্লাস 2, আর এখানে ar আছে, তার ভ্যালু তুমি যদি 0 1 2 3 করে বসাও তাহলে তুমি একটা পুরো সিরিজ পাবে। তাহলে সমস্যা কি, সমস্যা হচ্ছে যদি r এর ভ্যালুটা খুব লার্জ হয়, অনেক বেশি r এর ভ্যালু হয়, তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা সেটা, লিমিট r tends to infinity for high values of r, তাহলে কি পাবে, ar প্লাস 2 ডিভাইডেড বাই ar, এইটা ডিভাইডেড বাই ar, এদের যে রেশিও সেটা কি, সেটা হচ্ছে এইটা 2r প্লাস 2s প্লাস 1 এরকম কিছু পাবে। আর এখানে s এর ভ্যালু তুমি বের করেছো, এটা 0 বা 1, আর 2r r ইজ ভেরি লার্জ r, তাহলে এটা কি অনেক s এর তুলনায় 1 এর তুলনায় ল্যামডার তুলনায় যেটা এনার্জি ভ্যালু তার থেকে এটা অনেক বেশি, সেই জায়গায় তুমি বাকিগুলোকে নেগলেক্ট করে এখান থেকে 2r-টা জাস্ট নিতে পারো। আর এখান থেকে কোথায়, এখান থেকে s আছে, এখানে s আছে, s প্লাস 1 আছে, আর অনেক হাই, তো r ইন্টু r মানে r স্কোয়ার, শুধু r স্কোয়ারটাকে নাও আর বাকিটাকে ইগনোর করো ফর দ্য হাই ভ্যালুস অফ r,
যেখানে ক্লাসিক্যাল কোয়ান্টাম সেম বিহেভিয়ার শো করছে সেই জায়গায়। তা আর আর কেটে দাও, তো দ্যাট ইজ ইকুয়াল টু 2/r। তাহলে এ আর প্লাস 2 বাই এ আর ইকুয়াল টু 2/r ফর দ্য লার্জ ভ্যালু অফ r। এবার একটা কাজ করি আমরা, এবার এটা থাকলো আমাদের। এবার ই টু দি পাওয়ার জাই স্কোয়ার, এটা কি? এটা কি এ আর প্লাস 2 বাই এ আরটা কি? এরা কারা? এরা কোএফিসিয়েন্টস অফ এইচ জাই। দে আর দ্য কোএফিসিয়েন্টস অফ এইচ জাই। তার মানে এইচ জাই এর ভেতরে এটা ঢুকে আছে, এ আর প্লাস 2 বাই এ আর, এই রেশিওটা তুমি 2/r, এটা তুমি এইচ জাই এর ভেতরে পাবে। এইচ জাই কে আমরা এক্সপ্যান্ড করেছি, এই যে এইচ জাই সমান কি ছিল? এইচ জাই সমান ছিল এরকম সামেশন এ আর এন্ড জাই টু দি পাওয়ার এস প্লাস আর, এরকম টাইপের কিছু একটা ছিল। তাহলে এখানে কি এগুলো কি? এগুলো হচ্ছে এইচ জাই এর কোএফিসিয়েন্ট। আর সেই কোএফিসিয়েন্টটা বলা হচ্ছে যখন লার্জ ভ্যালু অফ আর হবে তখন সেই কোএফিসিয়েন্ট বিহেভ লাইক 2/r, এরকম কিছু একটা ভ্যালু তুমি পাবে। ঠিক আছে? এইবার একটা জিনিস দেখি আমরা যে ঠিক আছে, এটা তো থাকলো আমাদের ই টু দি পাওয়ার জাই স্কয়ার। এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এর যে ফর্ম সেটা হচ্ছে 1 প্লাস জাই স্কয়ার প্লাস জাই টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 2। ঠিক আছে? ই টু দি পাওয়ার x 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস চলছে প্লাস জাই টু দি পাওয়ার r ইন্টারমিডিয়েট কিছু একটা ভ্যালু ডিভাইডেড বাই হাফ ফ্যাক্টরিয়াল r প্লাস আরো আছে জাই টু দি পাওয়ার r প্লাস 2, আরো কিছু একটা ভ্যালু পড়ে হাফ r প্লাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে পুরোপুরি ই টু দি পাওয়ার জাই স্কয়ারে যেটা তার এক্সপানশন। যেমন আমরা টেলর সিরিজ এক্সপানশন করি ঠিক সেরকম এটাও তাই, যে ই টু দি পাওয়ার x এর এক্সপানশন যদি করো তাহলে এটা 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই, এখানে যেহেতু x এর ভ্যালুটা x স্কয়ার, এটা x টু দি পাওয়ার 4 হয়ে গেছে, জাই টু দি পাওয়ার 4 হয়ে গেছে বাই ফ্যাক্টরিয়াল 2 এন্ড সো অন। আর ইন্টারমিডিয়েট ভ্যালু r বলেছি, তো এখানে হাফ অফ r এই টাইপের। আর এর ভ্যালু কিছু একটা বসাও, তো এখানে যেন আগের লাইনে যেন চলে আসে। যদি এটা r এর ভ্যালু 4 বসাও তাহলে জাই টু দি পাওয়ার 4, জাই টু দি পাওয়ার 4, আর এখানে 4 বাই 2 তার মানে 2, তো ইট ইজ ফ্যাক্টরিয়াল 2। ঠিক আছে? এটাও তাই, এটা বলা আছে জাই টু দি পাওয়ার r প্লাস 2, তো যেন যেন তোমার প্রিভিয়াস ভ্যালুগুলো যেন মিলে যায় এইভাবে এন্ড সো অন, এরকম করে চলছে। তো কেন এরকম ভাবে লিখলাম আমি এই দুটো ফর্মকে, কেন লিখলাম? মানে এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে 1, এটাকে ফার্স্ট যেটা 1 লেখা আছে সেটাকে তুমি বলে দাও সেটা 1ই থাক, এরকম 1 প্লাস যেটা থাকলো প্লাস জাই স্কয়ার, এটাকে বলছি a2 আর জাই স্কয়ার, মানে জাই স্কয়ারের কোএফিসিয়েন্টকে বলছি a2। সিমিলারলি জাই টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্টটাকে বলবো a4, তাহলে প্লাস a4 জাই টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এ আর জাই টু দি পাওয়ার আর, মানে এইটা এ আরটা কি? এ আরটা হচ্ছে 1 বাই এটা, দিস ইজ এ আর। তারপরে কি এ আর প্লাস 2 দেখা যাচ্ছে কিনা জানি না আমি, না দেখা গেলে বলবি। এ আর প্লাস 2 জাই টু দি পাওয়ার আর প্লাস 2, এটা এর কোএফিসিয়েন্টটা, এই যে হাফ আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল এটা এন্ড সো অন এন্ড সো অন। এবার এখানে এই যে ই টু দি পাওয়ার জাই স্কয়ারের যে দুটো কোএফিসিয়েন্ট এ আর আর এ আর প্লাস 2 ঢুকে আছে, এদের যদি রেশিও করি তাহলে কি পাবো? the coefficients of equating the coefficients of xi to the power r plus 2 and xi to the power r, কি পাবো? এটা মুছছি আমি এই জায়গাটা। equating the coefficients of এই যে xi to the power r plus 2 and xi to the power r, এদের কোএফিসিয়েন্ট ইকুয়েট করছি। তাহলে এর কোএফিসিয়েন্ট কত? xi to the power r plus 2, তার কোএফিসিয়েন্ট কত? তো ar plus 2, আর xi to the power r এর কোএফিসিয়েন্ট কত? ar, আর তার যেটা ফর্ম, সেটা ফর্ম যেটা আমরা বের করলাম একটু আগে, সেটা হচ্ছে হাফ আর ফ্যাক্টরিয়াল, আর নিচেটা কি ছিল? হাফ আর প্লাস 1 এন্ড ফ্যাক্টরিয়াল। ঠিক এরকম। ঠিক আছে, এটা আর লাগবে না। এবার হাফ আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল, এটা যদি ভাঙি আমরা তাহলে উপরে হাফ আর ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে হাফ আর প্লাস 1 ইন্টু হাফ আর ফ্যাক্টরিয়াল, কোন একটা ফ্যাক্টরিয়াল n, তাহলে কি n ইন্টু n মাইনাস 1 টাইপের কিছু একটা ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n
ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এরকম একটা করে অর্ডার কমে যায়। তাহলে এখানে হাফ আর প্লাস ওয়ান ছিল, সেটাকে রাখলাম, পরেরটাকে এক বাদ দিয়ে বাকিটা ফ্যাক্টরিয়াল, তাহলে এটার সাথে এটা কেটে যাবে। আর যেহেতু লার্জ ভ্যালুস অফ n আর এর ভ্যালু যেহেতু লার্জ, সুতরাং ওয়ানের থেকে হাফ আর যেটা, সেটাকে তুমি ওয়ানটাকে ইগনোর করতে পারো হাফ আর এর কাছে। যদি ঘুরিয়ে দাও এটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু 2/r। তার মানে তাহলে কি কনক্লুশন দেখতে পাচ্ছি, যে যদি ফর r টেন্ডস টু ইনফিনিটি, ফর r টেন্ডস টু ইনফিনিটি, লার্জ ভ্যালু অফ r এর জন্য e টু দি পাওয়ার জায় স্কয়ার, এরা কারা, এরা e টু দি পাওয়ার জায় স্কয়ার কোএফিসিয়েন্টস। তাহলে e টু দি পাওয়ার জায় স্কয়ার কোএফিসিয়েন্ট যেটা, সেটা 2/r লাইকের। আর আমাদের এইচ যায় যেটা, এইচ যায় তার এক্সপানশন করেছি আমরা, তাতে দেখেছি ফর লার্জ ভ্যালুস অফ r তার যে কোএফিসিয়েন্টের রেশিও, সেটা দেখছি 2/r। তার মানে ইটস লাইক, তার মানে এইচ যায় বিহেভস লাইক e to the power j square for large values of x, large values of r। তার মানে এই যে যেটা, সেটা e to the power j square এর মতো বিহেভ করছে কখন, for large value of r। আর সেইটা আমি প্রথমে লিখে দিয়েছি যে এই j should not be like e to the power j square। যদি e to the power j square এর মতো হয়ে যায়, তাহলে তো সমস্যা হবেই আমাদের। কি সমস্যা, এই যে এই সাই যায় কত, সাই যায় ইকুয়াল টু হচ্ছে এইচ যায় ইন্টু e to the power j square, আর এইচ যায় যেটা, সেটা e to the power j square এর মতো বিহেভ করছে, তাহলে e to the power j square by 2, j square by 2 হবে, by 2 into e to the power minus j square, না শুধু j square 2 নয়, ঠিক আছে, j square e to the power j square into the power j square by 2 e to the power j square into e to the power minus j square by 2, তার মানে e to the power j square by 2। তাহলে j tends to infinity, psi tends to infinity, তাহলে ওই ফাংশন আর ওয়েল বিহেভ থাকবে না, যেটা ওই ফাংশনের প্রপার্টি, যে বাউন্ড স্টেট আমাদের পাওয়া উচিত, সেই জায়গায় পার্টিকেল কোথাও না কোথাও ঢুকে আছে, তো আছে তো আছে, তেমন ইনফাইনাইট তার ওয়েভ ফাংশন, তাকে পাওয়ার প্রবাবিলিটি ইনফিনিটি, ইট শুড বি স্কয়ার ইন্টিগ্রেবল, ইট শুড বি ফাইনাইট, হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ শুড বি কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি, এইসব কন্ডিশন গুলো মেনটেন হতে হবে না। কিন্তু জাই টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে সাই টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল। কেন এমন হলো, কারণ যে ফাংশনটা ছিল সাইয়ের, যে সলিউশনের যে কোএফিসিয়েন্টটা ছিল এই জাই, এইটা এই জাই যেটা ভ্যালু, সেটা ই টু দি পাওয়ার জাই স্কয়ারের মতো হয়ে যাচ্ছে, তার মানে একটা ইনফাইনাইট সিরিজের মতো হয়ে যাচ্ছে। তো ইনফাইনাইট সিরিজের মতো হলে হবে না, ইট শুড বি এ পলিনোমিয়াল অফ সাম জাই, জাই স্কয়ার, জাই কিউ, এই টাইপের একটা কিছু একটা পলিনোমিয়াল হতে হবে তাকে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, তাহলে r টেন্ডস টু ইনফিনিটিতে এই যে লার্জ ভ্যালুস অফ r এর জন্য যে ফাংশনটা তুমি পেয়েছো, ওকে অত লার্জ নিয়ে গেলেই হবে না, সাম ফিউ নাম্বারস অফ r নাও, তারপর ওটাকে জিরো করে দাও, ওই ফাংশনটাকে যে কোএফিসিয়েন্টের ভ্যালু, সেটা বলো না ওই কটাই আমি নেবো, কিছু ফাংশন নেবো আমি, তারপর ওটাকে জিরো করে দাও, সাম ভ্যালুস অফ, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য কনক্লুশন। তাহলে কি করবো, তাহলে ওই যে কোএফিসিয়েন্ট যেটা লাস্ট লাইন যেটা পেয়েছিলাম আমরা, সেটাতে ফেরত আসি এবার। তাহলে অতএব কি পেয়েছিলাম, ar প্লাস 2 বাই ar ইকুয়াল টু ওই 2r প্লাস 2s প্লাস 1 মাইনাস ল্যামডা and divided by r plus s plus 2 and r plus s plus 1, এটা ছিল আমাদের, এটা ছিল। এর কি করবো, ফর সাম ভ্যালুস অফ r দিস শুড বি 0, মানে যখন লার্জ ভ্যালুস অফ r হবে, তখন এটাকে রাখলেই চলবে না। এটা যদি তুমি 8 টাকা নাও, লার্জ ভ্যালুস অফ r এর জন্য যদি 8 টাকা নাও, তাহলে আর কোয়ান্টাম বিহেভিয়ার শো করবে না, কোয়ান্টাম যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো শো করবে না। সুতরাং কিছু কিছু ভ্যালু r এর জন্য নেবো আমরা, তারপর এটাকে টার্মিনেট করে দাও সিরিজটাকে, ঠিক আছে। সো দ্য সিরিজ উইল টার্মিনেট for terminate taking few numbers of r. We should not take large value of r. r এর লার্জ ভ্যালু নিলে তোমাকে হবে না, তাহলে এটাকে টার্মিনেট করে দাও। টার্মিনেট করো মানে কি, জিরো করে দাও এটাকে, তাহলে 2r প্লাস 2s প্লাস 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। আর s এর ভ্যালু তো 0 আর 1 দু ক্ষেত্রে পেয়েছো, তাহলে s এর ভ্যালু যদি 0 বসাও এখান থেকে, তাহলে 2r প্লাস 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু 2r প্লাস 1। আর যদি s এর ভ্যালু 1 বসাও, তাহলে 2r প্লাস 2, তার মানে 2r প্লাস 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু 2r প্লাস 3। ল্যামডা দুখানা ভ্যালু পেলাম না, ল্যামডা হচ্ছে 2r প্লাস 1 টাইপের, আর ল্যামডা ইকুয়াল 2r প্লাস 3 টাইপের। আর r এর ভ্যালু কি, r এর ভ্যালু তো 0 1 2 3 থেকে, আরটা কি ছিল,
একটা সেই সিরিজের এরকম r = 0 to infinity যে কোএফিসিয়েন্ট গুলোকে ধরে রাখে r = 0 to infinity, তাহলে এখানে 0 1 2 3 করে তুমি যদি বসাও সাম ফিউ ভ্যালুস এর জন্য যদি বসাও, তাহলে যদি 0 বসাই তাহলে এখান থেকে কি কি পাবে 1, দেন 1 বসাও তাহলে কি পাবে 3, 2 বসাও তাহলে কত পাবে 5 পাবে এন্ড সো অন। আর এখানে কি পাবে, এখানে যদি r এর ভ্যালু 0 বসাই তাহলে প্রথমে 3 পাবে, তারপরে যদি 1 বসাও তাহলে 5 পাবে, তারপরে যদি 2 বসাও 7 পাবে। তাহলে এখান থেকেও যা পাচ্ছি এখানেও তাই পাচ্ছি, সেম ভ্যালু পাচ্ছি, শুধু এখানে একটা 1 এক্সট্রা পেয়েছিলাম, এখানে শুধু 1টা পাইনি, বাকি সে এক্সট্রা 1টা। তাহলে দুটোকে যদি ইনক্লুড করি, কমন ইনক্লুড করি দুটোকে মিলিয়ে, তাহলে বলতে পারি ইন জেনারেল ল্যামডা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, আর বলছি না 2n প্লাস 1, যেখানে তুমি n এর ভ্যালু বসাও 0 1 2 এন্ড সো অন। ল্যামডা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, একেও ইনক্লুড করছে একেও ইনক্লুড করছে, দুই জায়গায় কমন ইনক্লুড করছে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, আর ল্যামডাটা কি ওই যে ল্যামডা তুমি বের করে রেখেছো আগে, আর n হচ্ছে ইন্টিজার ইনক্লুডিং 0। তাহলে অতএব ল্যামডা ভ্যালুটা বসাও 2e by h cross into m by k to the power half equal to 2n plus 1। এবার এনার্জি যেটা ফর এখানে n আছে, তাহলে e এর সাফিক্স আমি n বসালাম, বিকজ ইট ইজ যেমন যেমন n তার করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে সেরকম en। যদি n = 0 হয় তাহলে গ্রাউন্ড স্টেট, n = 1 হয় তাহলে এক্সাইটেড স্টেট এন্ড সো অন। তাহলে এটা সলভ করো, তাহলে অতএব en ইকুয়াল টু k এর ভ্যালু বের করে রেখেছি আমরা, k = আমাদের এনার্জি, আমাদের k যেটা k সেটা বের করেছি √ওভার আমাদের ওই √ওভার k/m = ওমেগা বের করে রেখেছি। তাহলে এটা যদি এখানে বসিয়ে দাও তুমি, তাহলে en পাবে n প্লাস হাফ h ক্রস ওমেগা, n প্লাস হাফ h ক্রস ওমেগা। এখান থেকে হাফ কমন নিতে পারো, এখান থেকে হাফ কমন নিতে পারো, হাফ কমন নিয়ে n প্লাস হাফ পেয়ে যাবে এখান থেকে, আর এখান থেকে h ক্রস আছে আর কে আছে, তো কে থেকে তুমি ওই ভ্যালুটা বসাও √ওভার k/m, টা কেটে যাবে, আর এখান থেকে ওমেগা বেরিয়ে আসবে, একটা ওমেগা স্কোয়ার আসবে। তো এটা এটা √m/k, মানে এটা উল্টে দাও, এটা √m/k উল্টে দিলে ওমেগা। তো দিস ইজ দা ফাংশন। তো en = n প্লাস হাফ h ক্রস ওমেগা। হ্যাঁ, 2টা কেটে নাও, এখানে 2টা এই যে 2 ক্যান্সেল করে দাও, আর এটা হচ্ছে ওমেগা, দিস ইজ ওমেগা। তো en = তো দিস ইজ দ্য এনার্জি আইগেন ভ্যালু। n = 1, n = 0, তাহলে এটা হাফ h ক্রস ওমেগা। দেখি কি কি এনার্জি গুলো কি কি পেলাম আমরা। তাহলে অতএব যদি n = 0 বসাই, তাহলে E0 = হাফ h ক্রস ওমেগা। দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট। এর থেকে কম এনার্জি তুমি পাবে না, এর থেকে কম এনার্জি তুমি পাবে না। তার মানে আমাদের যে প্যারাবোলিক গ্রাফ যেটা পেয়েছিলাম আমরা, যে এরকম এরকম এরকম, তো যদি বলি n = 0, তাহলে এই পয়েন্টটা নয়, n = 0 এই পয়েন্ট নয়, n = 0 যেটা, সেটা হচ্ছে তাতেও কিছু এনার্জি রয়েছে, তার মানে কোনো পার্টিকেল অ্যাবসলিউট রেস্টে বসে নেই, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে মেলে না একদমই। ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে না, একটা পার্টিকেলের রেস্ট এনার্জি সেটা 0ই হবে। অ্যাবসলিউট 0 বলতে আমরা কি বুঝি, প্রেসার নেই, ভলিউম নেই, টেম্পারেচার নেই, কিছুই নেই সেই জায়গায়, তো সবাই ফ্রিজড হয়ে বসে আছে, তো নো এনার্জি ইজ দেয়ার। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি বলছে যে n = 0 যদি হয়, তাহলে এনার্জি যেটা E0 সেটা হচ্ছে হাফ h ক্রস ওমেগা, তার মানে দিস ইজ দ্য লোয়েস্ট এনার্জি, n = 1, n = 1। আর এই এনার্জিটাকে বলা হয় 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি, আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট না করে। আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে, যে যদি কোনো পার্টিকেল বসে থাকে তার যদি এনার্জি 0 হয়, তাহলে তো আমাদের আনসার্টেনিটি প্রোডাক্ট কি বলছে, যে একটা পার্টিকেলের যদি এনার্জি না থাকে, কোনো এনার্জি না থাকে, তাহলে সে অ্যাবসলিউট রেস্ট। অ্যাবসলিউট রেস্ট মানে তার এনার্জি আর মোমেন্টাম ক্যান বি ফাউন্ড সাইমালটেনিয়াসলি উইদাউট এনি আনসার্টেনিটি। দ্যাট ইজ নট পসিবল। সো এনার্জি অ্যান্ড টাইম, দ্যাট শুড বি অর্ডার অফ h ক্রস বাই 2, গ্রেটার দেন h ক্রস বাই 2। তো তুমি বলতে পারো না যে ডেল্টা ই 0 হলে দ্যাট টাইম শুড বি ইনফিনিটি। এরাও আনসার্টেনিটি ভায়োলেট করে। ক্যানোনিক্যালি কানেক্টেড দুটো টার্ম, momentum, position, angular momentum, angular position, and energy and time, they are canonically connected term. তাহলে E0 = হাফ h ক্রস ওমেগা, it is the 0 point energy of the harmonic oscillator। এর থেকে কম এনার্জি তুমি পাবে না। আর যদি এক্সাইটেড স্টেটে যাও, n = 1 পাও, তাহলে দ্যাট ইজ কোয়ান্টাইজড, n = 1,
সো এইচ ক্রস ওমেগা করে করে বাড়বে এটা n1 তাহলে আবার এইচ ক্রস ওমেগা বেশি পেলে মানে হাফ এইচ ক্রস ওমেগা তো আছেই, হাফ এইচ ক্রস ওমেগা আছেই, দেন E0 প্লাস এইচ ক্রস ওমেগা, E0 প্লাস এইচ ক্রস ওমেগা এন্ড সো অন। তাহলে এটা 3/2 এইচ ক্রস ওমেগা, দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেট, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট। n is equal to 2, so E2 equal to 5/2 h cross omega. তার মানে এটা সেকেন্ড স্টেট, দিস ইজ ইওর থার্ড স্টেট, দিস ইজ ইওর ফোর্থ স্টেট এন্ড সো অন। টোটাল এনার্জি যেমন হবে তোমার সেই এনার্জি রেসপেক্টে তুমি বাউন্ড স্টেট গুলো পাবে। টোটাল এনার্জি যতটা হবে, হাফ কে এক্স স্কয়ার তো প্যারাবোলিক ফর্মে চলছে, এবার টোটাল এনার্জি যত হবে, তোমার যদি এটা টোটাল এনার্জি হয়, এটা যদি টোটাল এনার্জি হয়, তাহলে তুমি এতগুলো বাউন্ড স্টেট পাবে, এতগুলো। আর ওয়েভ ফাংশন গুলো আমরা আঁকিনি এখনো পর্যন্ত। ওয়েভ ফাংশন গুলো কি হয়, এটা এনার্জি আইগেন ভ্যালুস বেরোলে, 0 পয়েন্ট এনার্জি এন্ড সো অন, এনার্জি আইগেন ভ্যালু পেলে, এই এনার্জি আইগেন ভ্যালুর রেসপেক্টে এটা তো E0, দেন এটা n is equal to 0, সরি, n is equal to 0, n is equal to 1 তাহলে এটা E1, n is equal to 2 তাহলে এটা E2। 0 পয়েন্ট এনার্জিতে ওয়েভ ফাংশনটা কেমন নেচার হবে, আর সেটা যদি দেখি আমরা, তাহলে আবার সেই ওয়েভ ফাংশনের ফর্মটাকে মনে করতে হবে আমাদের। ঠিক আছে, কি ছিল সেই ওয়েভ ফাংশনের ফর্মটা একবার দেখি। ওয়েভ ফাংশনটা ছিল আমাদের এরকম, সাই ফাংশন অফ জাই আর এইচ জাই ই টু দি পাওয়ার মাইনাস জ্যাই স্কয়ার বাই 2, এটা ছিল। আর এই জাই যেটা সেটা দ্যাট শুড বি এ হার্মিট পলিনোমিয়াল, কারণ এটা একটা হার্মিট ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন বেরিয়েছিল। তো এই জাই এইচ এন জাই কত অর্ডারের এন ঠিক করছে, কত কোন স্টেটে আছে, এটা ইজ কল্ড হার্মাইট পলিনোমিয়াল হতে হবে। এটা কি ইনফাইনাইট সিরিজ হলে চলবে না, না টার্মিনেট করতে হবে। তো তুমি যেটা বাড়িয়ে যাও সিরিজের মতো, e টু দি পাওয়ার x স্কয়ার যেমন ভাবে বাড়ে সেরকম ভাবে ওটাকে বাড়তে দিলে হবে না, এন্ড করে দিতে হবে কিছুক্ষণ যে। সো ইট শুড বি এ পলিনোমিয়াল, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিনোমিয়াল এন্ড সিরিজ অফ nth ডিগ্রি, আর এর যে সলিউশন, এই যে এইচ জাই যেটা, এটা এই যে একটা কোন ইকুয়েশন স্যাটিসফাই করে, এইচ এন ডাবল প্রাইম জাই মাইনাস 2 জাই এইচ প্রাইম জাই এন and plus 2n hn জাই equal to 0। এটা ল্যামডা ছিল, ল্যামডাটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, এবার ল্যামডার মান বসিয়েছি 2n plus 1, ল্যামডার ভ্যালু 2n plus 1 বসিয়েছি। আর ফর n ডিগ্রি হার্মাইট পলিনোমিয়াল যেটা, সেটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করছে। আর যদি ফার্স্ট ইয়ারে এইচ কে দাস খুলে দেখো বা গ্রেবাল খুলে দেখো, তা দেখবে হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সার্চ করবে, বা বইতে একদম সিরিজ সলিউশনের শেষ লাইন, শেষ পাতা যেটা, তাতে দেখবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে লেখা আছে, দিস ইজ দ্য হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এই ইকুয়েশনে যেটা, হ্যাঁ এই ইকুয়েশনের সলিউশন সেটা হচ্ছে এটা, যে এইচ এন জাই ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার জাই স্কোয়ার dn d জাই n ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2। বিরাট যে কিছু কঠিন তা না, আমরা সিরিজ সলিউশনের পলিনোমিয়াল যেটা pn পর্যন্ত আমাদের জেনারেলি পরীক্ষায় আসে, তো ওখানে এরকম বেরোয় ঠিক, pnx equal to minus something dn dxn then x square minus 1 to the power n, এই টাইপের কিছু একটা বেরোয়। তো ওটা যেমন একটা পলিনোমিয়াল, ঠিক এটা একটা হার্মাইট পলিনোমিয়াল, যেটা সিম্পল হারমোনিক অসিলেশনের যেটা ওই ফাংশনের যেটা কোএফিসিয়েন্ট তাকে সলভ করে, যে ইকুয়েশনটা হচ্ছে এটা। আর এখানে তুমি n এর ভ্যালু বসিয়ে এটা ভ্যালুগুলো বের করতে পারো, তো বইয়ে বের করেও দেওয়া আছে, আগেকার বই যদি খুলে দেখো বের করে দেওয়া আছে, তুমি চেষ্টা করলে আরেকবার বসাতে পারো। n এর ভ্যালু 1 বসালে তাহলে h0 is equal to 1 বেরোবে, n এর ভ্যালু 1 বসাও তাহলে h1 ইকুয়াল টু বেরোবে 2 জাই h2, যদি এখানে n এর জায়গায় 2 বসাও, আর যদি এটা দুবার ডেরিভেটিভ করো, এই d2 dx জাই 2 যদি ডেরিভেটিভ করো, তাহলে এর ভ্যালু এসে বেরোবে 4 জাই স্কয়ার মাইনাস 2। যদি h3 বসাই তাহলে এর ভ্যালু বেরোবে 8 জাই স্কয়ার মাইনাস 12 জাই, এগুলো সব বেরোবে। তাহলে ওয়েভ ফাংশন কি আমাদের, এত ভ্যালু পেলাম আমরা ওই ফাংশনের, যে ফর দ্য গ্রাউন্ড স্টেট h0 is equal to 1, তো এখানে 1 বসে দাও। ফর দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট এখানে h1 বসাও, তো এটা 2 জাই টাইপের কিছু একটা। হ্যাঁ, তাহলে কি রকম ফাংশনটা কেমন, তাহলে সাই
ফর দ্য গ্রাউন্ড স্টেট কি হবে, এই সাই 0 বলছি আমি, ফর দ্য গ্রাউন্ড স্টেট সাই 0, এই 0 ভ্যালু হচ্ছে 1, সো ইট ইজ e⁻² 2। আমরা প্লট করতে পারি e⁻² 2 কে আমরা প্লট করতে পারি, বিকজ ইট ইজ নট ইমাজিনারি, e⁻² 2। আর এখানে নরমালাইজেশন কনস্ট্যান্ট তুমি আর বসাতে পারো, কারণ সাইটা তো নরমালাইজড হতে হবে, ওই ফাংশন শুড বি নরমালাইজড, দ্য টোটাল প্রবাবিলিটি শুড বি 1। আর যদি এটাকে স্কোয়ার ইন্টিগ্রেশন করো তো টোটাল প্রবাবিলিটি নাও হতে পারে। তো এটাকে যদি তুমি এটাকে আরো সাই n, এটাকে একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট লাগিয়ে দাও n, hn। আর যদি এটা যদি নরমালাইজড করো n এর ভ্যালুটা কিভাবে নরমালাইজড করব, -ইনফিনিটি টু +ইনফিনিটি, -ইনফিনিটি +ইনফিনিটি sin mod স্কয়ার dx, দ্যাট শুড বি 1। তো এখান থেকে নরমালাইজ করো, এখানে যে নরমালাইজ কনস্ট্যান্ট বেরোবে ফর n এটা বেরোবে, এর ভ্যালুটা বেরোবে n এর ভ্যালুটা বেরোবে আলফা ইজ দ্য কনস্ট্যান্ট, আগে ইন্ট্রোডিউস করেছি আমরা, √π 2n and factorial n to the power half, এইটা বেরোবে, এটা বেরোবে। তো যাই হোক, এখানে n বসে আছে একটা কনস্ট্যান্ট, আর h0 ভ্যালুটা তো 1। তো গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন যদি তুমি ড্র করতে যাও তাহলে কেমন হবে দেখাই। গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন যদি ড্র করতে যাও তাহলে তোমার হবে এই যে সাই 0 এইদিকে যাই, আর এটা কত স্টেট, n = 0, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড স্টেট। ওয়েভ ফাংশন ইজ গাউসিয়ান টাইপ, -2 তোমার যাই পজিটিভ হোক বা নেগেটিভ হোক ইট উইল ডিক্রিজ। তো সিমেট্রিক, এরকম সিমেট্রিক। আর যেহেতু এটা ইনফাইনাইট ব্যারিয়ার নয়, পার্টিকুলারলি স্ট্র্যাপড ইন এ বক্স, এন্ড দ্য বক্স ইজ নট ইনফাইনাইট উইথ, মানে ইনফাইনাইটলি ডিপ, ওই জন্য তোমার যেটা এটা তোমার -l যদি বলো, এটাকে যদি বলো +l, তাহলে -l টু +l এর মধ্যে পার্টিকুলার ওয়েভ ফাংশন, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন হচ্ছে এরকম, আর ওয়েভ ফাংশনটা এখানে শেষ হয়ে যায়নি, -l এ শেষ হয়ে যায়নি, দ্য ফার্স্ট ডেরিভেটিভ শুড বি কন্টিনিউয়াস, দ্য স্লোপ ইজ কন্টিনিউয়াস, এর বাইরেও থাকার সম্ভাবনা রয়েছে পার্টিকুলার। দিস ইজ দ্য ফরবিডেন রিজন ফর ক্লাসিক্যাল মেকানিক্স এন্ড কোয়ান্টাম মেকানিক্স, এখানে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এন্ড দ্য ওয়েভ ফাংশন ইজ লাইক গাউসিয়ান টাইপ, দিস ইজ দ্য গাউসিয়ান টাইপ ওয়েভ ফাংশন। হ্যাঁ, এটা 3 দিনকার লেকচার, আমি একদিনে জাস্ট শর্ট করে ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো বলে দিলাম। ম্যাথমেটিক্স স্টেপগুলো যদি করতে যাই তাহলে 3 থেকে 4টে লেকচার হয়ে যাবে, অত দরকার নেই, পরীক্ষায় নামাতে হবে আর ফিজিক্সটা বুঝে নিতে হবে ব্যাস। তো এটা গ্রাউন্ড স্টেট। সাই 1 কি হবে, যদি ফার্স্ট সাই 1 যদি বের করতে যাও তাহলে নরমালাইজেশন কনস্ট্যান্ট থাকলো, এটা তো থাকলো, এখানে এনে যাবে 1 বসাবে, তো এখানে 1 কিছু একটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, আর h1 এর ভ্যালু তুমি জানো 2 যাই, তাহলে কেমন দেখতে হবে সাই 1টা, সাই 1 যাই ইকুয়াল টু নরমালাইজেশন কনস্ট্যান্ট থাকলো, তো এটাকে আমি আর লিখছি না আলাদা করে, জাস্ট এটাকে লিখছি আমি 2 যাই, সো ইট ইজ যাই এন্ড e⁻²/2, এরকম টাইপের উইথ সাম কনস্ট্যান্টস। এটাকে প্লট করো। পরেরটা হচ্ছে 4 যাই² - 2, মনে রাখতে হবে যাই² পরেরটা, এটাকে প্লট করো। তাহলে ওয়েভ ফাংশন কেমন দেখতে হবে, ওয়েভ ফাংশন দেখতে হবে যখন জায়ের ভ্যালু খুব কম, মানে এরকম ফাংশনটা, এটা -l টু +l এরকম, এইদিকে তোমার জায় প্লট করেছো, এইদিকে ওয়েভ ফাংশন প্লট করেছো সাই 1, এটা মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট, n = 0 গ্রাউন্ড স্টেট, দিস ইজ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট। জায় মানে y = x, তার মানে এটা সরল রেখা, এরকম y = x সরল রেখা, আর e⁻² কি গাউসিয়ান টাইপের, এরকম। এবার দুটোকে মিলিয়ে তো এ যতই ভ্যালু দেখ এ তো 0 করে দেবে, তো লোকালি একে ফলো করবে, আর তারপর একটু দূরের দিকে ও পজিটিভ, এও পজিটিভ, আর তারপরে দূরের দিকে এই দিক বরাবর, আর ও গাউসিয়ান স্কয়ার অনুসারে e⁻ ভাবে কমাচ্ছে। তো যদি দুটোকে মিলিয়ে প্লট করি আমরা, তাহলে রেজাল্টেন্ট প্যাটার্ন উইল বি লাইক এরকম, এই আর এরকম, দিস ইজ দ্য রেজাল্টেন্ট প্যাটার্ন, এরকম। আমি কিন্তু বাউন্ডারিতে ওই ফাংশনে 0 করে দিচ্ছি না, আমি একটু এটাকে এই ধারে গিয়ে শেষ করছি এখানে, হ্যাঁ এরকম ভাবে শেষ করছি ইনফিনিটি, কারণ সাই স্কয়ার আছে না, তো সাইজ টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, প্রথম ওয়েভ ফাংশনে কি দিলাম -যাই², তার মানে কি জাই টেন্ডস টু ইনফিনিটি, সো দ্য ওয়েভ ফাংশন ইজ 0, জাই টেন্ডস টু ইনফিনিটি, ওই জন্য ইনফিনিটিতে 0 না, তুমি -l +l তো ভ্যালু পাচ্ছ, -l বসালো তাহলে জাই বা e⁻² তো দ্যাট ইজ দ্য ভ্যালু, তো ভ্যালু আমি দিয়েছি, আর ওই ইনফিনিটিতে গিয়ে ওটা শেষ হবে, তো এই চলছে এরকম।
তাই না? তার প্রবাবিলিটি রয়েছে, এটাও তাই, এটাও ঠিক তাই, এই চলছে এরকম করে একদম ডট 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 করে চলছে। তাহলে এইটা তোমার হচ্ছে ওয়েভ ফাংশন। আর যদি প্রবাবিলিটি আঁকো তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। যদি প্রবাবিলিটি আঁকো তাহলে কেমন প্রবাবিলিটি হবে? এটা মাইনাস এল টু প্লাস এল, এটা মাইনাস এল, এটা প্লাস এল, তাহলে এইরকম এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে এরকম, এখানটা এরকম, এখানটা এরকম। দিস ইজ দ্য প্রবাবিলিটি। তো কি দেখতে পাচ্ছি আমরা? কি দেখতে পাচ্ছি? মাঝখানে পার্টিকেলের পাওয়ার সম্ভাবনা কম। এটা কোন স্টেট? n = 8, তার মানে অড স্টেট। দিস ইজ দ্য অড। আর এগুলো ইভেন, n = 0, 2, 4 এগুলো সব ইভেন স্টেট পাবো। মিরর ইমেজ এরকম, ওয়েভ ফাংশনের মিরর ইমেজ ইভেন স্টেট। আর এখানে অড স্টেট পাবে তুমি, এদিকে যা পাবে তার মাইনাস মাইনাস করে পাবে, এগুলোকে বলি অড, অড ফাংশন। তো কি বললাম আমরা? যে তাহলে দেখো পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, তো নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে সেন্টারে তাকে পাওয়ার প্রবাবিলিটি 0, সেন্টারে পাওয়ার প্রবাবিলিটি, এটি স্টেশনারি স্টেট। তার মানে এনি টাইম তুমি এক্সপেরিমেন্ট করো আর ফার্স্ট এক্সাইটেড স্টেটে পার্টিকেলকে খুঁজে পাও, সে অসিলেট করছে, অসিলেট যতই করুক, তার ওয়েভ নেচার যতই থাকুক, মাঝখানে পার্টিকেল নাই। এ আবার কেমন ব্যাপার? ওয়েভ যদি হয়, তাই কোনো একটা ধোঁয়া যদি ভাবি আমি, আর সেই ধোঁয়াটা যদি অসিলেট করে, তাহলে মাঝখানে সে কেন নেই রে বাবা? এখানে আছে ভালো কথা, এখানে আছে ভালো কথা, মাঝখানে তো পাওয়ার কথা না। ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে বলা হচ্ছে যে ঠিক আছে, মাঝখানে ভেলোসিটি খুব বেশি, তাই তাকে পাওয়ার সম্ভাবনা কম, এখানে একদম 0। তারপরে তুমি যদি আবার নেক্সট এক্সাইটেড স্টেটে আঁকতে যাও, তাহলে আবার কিরকম গ্রাফ পাবো আমাদের? নেক্সট এক্সাইটেড স্টেট যদি, তাহলে আবার কি ছিল? জাই স্কোয়ার অনুসারে ছিল। হ্যাঁ, সেকেন্ড এক্সাইটেড স্টেট যদি তুমি দেখাও n = 2, তাহলে ফাংশন কি হবে? psi2, আর সেখানে ওই হার্মিট পলিনোমিয়াল যেটা ফর্ম, সেটা জাই স্কোয়ার অনুসারে, তার মানে জাই স্কোয়ার আর e⁻⁻⁻² 2, আরো সব কনস্ট্যান্ট আছে, সেগুলোকে ইগনোর করছি আমি। তাহলে কি হবে? এটা জাই স্কোয়ার মানে কেমন দেখতে? এরকম জাই স্কোয়ার, এও তাই। জাই যদি নেগেটিভ হয় তাহলে এরকম প্যারাবোলিক টাইপের, আর এ তো গাউসিয়ান, এরকম টাইপের, এরকম টাইপের। তাহলে রেজাল্টেন্ট একটা প্যাটার্ন পাবে তুমি, রেজাল্টেন্ট একটা প্যাটার্ন পাবে। তো যদি এটাকে ড্র করো, তাহলে কোথায় লিখবো? মুছতে হবে আমাকে। মাইনাস এল প্লাস এল, আর এটা তোমার সেই x = 0, তাহলে ও এইরকম কিছু একটা পাবে, এরকম এটা পাবে। ঠিক আছে, আবার ইভেন ফাংশন মানে বুঝতে পারছো, আবার মিরর ইমেজ পাবে দুপাশে। যতগুলো ইভেন ফাংশন হবে 0, 1, 2, 3 সব মিরর ইমেজ পাবে। এখানে আয়না রেখে দিলে সেম পাবে। আর যদি অড ফাংশন হয় তাহলে মিরর ইমেজ হবে না, তাহলে আর নেগেটিভ নেগেটিভ সাইন হয়ে যাবে। যা যা পাবে সেম সেম স্ট্রাকচার পাবে, বাট ইট ইজ নেগেটিভ টাইপ হবে। তার প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি আবার এরকম, এটা মাইনাসটাকে প্লাস করে দাও, তো প্রবাবিলিটি হবে। তো বিভিন্ন স্টেটের জন্য আমরা এইভাবে দেখাতে পারি। আর যদি অনেক লার্জ নাম্বার স্টেট হয়ে যায়, এন এর জায়গায় যদি 50 বসাও, 100 বসাও, তাহলে কিন্তু আর তোমার ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্স কিন্তু আর সেই ক্লাসিক্যালের মতো শো করবে। তখন এই বাইরের দিকে প্রবাবিলিটি এখানে এখানে বেশি, তারপরে এখানে কম, তারপরে এরকম এরকম বেশি ক্লাসিক্যাল মেকানিক্স শো করবে। ঠিক আছে, তাহলে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে? এখান থেকে প্রশ্ন আসবে যে হার্মিট আমাদের বলবে লিনিয়ার হারমোনিক অসিলেটর। লিনিয়ার হারমোনিক অসিলেটর বলতে কি বোঝো কোয়ান্টাম মেকানিক্যালি? তো জাস্ট 2-4 লাইন, প্রত্যেক বছর প্রশ্ন আছে, প্রত্যেক বছর মাস্ট একদম। দি বলবে রাইট ডাউন দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য লিনিয়ার হারমোনিক অসিলেটর। লিখবে, দি বলবে ডিডিউস দ্য ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ হার্মিট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে হার্মিট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা ফর্ম এইচ ফেজ দিয়ে যেটা করলাম সেটা লিখবে। তারপর সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গিয়ে তুমি এস এর ভ্যালু বের করবে 0 আর 1, আর দেন ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস ফর এনার্জি। তাহলে En = n+12 ℏ বসালে কিছুটা ভ্যালু পেলে। দি বলবে হার্মিট পলিনোমিয়ালস এর সাহায্যে ওয়েভ ফাংশন গুলো বের করো। একটাই বা দুটো দেবে তোমাকে, ফার্স্ট বা এক্সাইটেড স্টেট ওয়েভ ফাংশন গুলো দেবে। তো ওয়েভ ফাংশন গুলো আঁকলে এন্ড দেন ড্র দ্য ওয়েভ ফাংশন। হ্যাঁ, দি বলবে কি কি প্রপার্টি আছে যা ক্লাসিক্যাল প্রপার্টিকে ভায়োলেট করে, বা ডিসিমিলার কি কি প্রপার্টি আছে, তা সেই প্রপার্টি গুলো বলে দেবে এখানে। যে বাইরে পাওয়ার প্রবাবিলিটি কিছুটা আছে, মাঝখানে পাওয়ার প্রবাবিলিটি কখনো ম্যাক্সিমাম, কখনো আবার কিছুই নেই, 0। তো এরকম বেশ কিছু স্টেটমেন্ট বইয়ে পেয়ে যাবে, আরো এক্সট্রা, যেগুলো একটু দেখবে। ঠিক আছে, এবার এই সেম জিনিসটা আজকে করাবো না আমি। সেম জিনিসটা সেটা যদি তোমাদের সিলেবাসে নেই, এটা আরো একটা সুন্দর টেকনিকে করা যায়। মানে এত পলিনোমিয়াল ভেঙে এত জটিল জটিল করে, মানে জটিল বলবো না, ম্যাথামেটিক্স স্টেপ গুলো একটু লেন্থ দিয়েই যায়, যে খুব যে জটিল তা না। পুরোটাকে নতুন দুখানা অপারেটর ইউজ করে সলভ করা যায়। সেগুলোকে বলা হয় ল্যাডার অপারেটর।
ল্যাডার অপারেটর। আর সেই অপারেটর গুলোকে এইভাবে লেখা হয় এ প্লাস আর এ মাইনাস। একটাকে বলা হয় রেজিং অপারেটর আর একটা বলা হয় লোয়ারিং অপারেটর। লোয়ারিং অপারেটর বলা হয়। এই দুখানা ল্যাডার নেটওয়ার্কের সাহায্যে তোমাকে এই হারমোনিক অসিলেটরের বা লিনিয়ার হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশন তোমাকে সলভ করতে হবে। আর এরা এমন একটা অপারেটর যাদের ওই যারা নিজেরা হারমিশিয়ান নয়, হারমিশিয়ান নয় মানে কোনো মেজারেবল কোয়ান্টিটির কারেসপন্ডিং অপারেটর নয়। আমরা যখন বলি যে মোমেন্টামের অপারেটর তাহলে মোমেন্টাম পাবো, পজিশনের অপারেটর তাহলে পজিশন পাবো, হ্যামিল্টনিয়ান অপারেটর তাহলে এনার্জি পাবো। বাট এ ড্যাগার যেটা এ প্লাস আর এ মাইনাস, এদের যে কারেসপন্ডিং মেজারেবল কোয়ান্টিটি কি সেটা বলতে পারবো না। তো দে আর নট হারমিশিয়ান, বাট দে আর হারমিশিয়ান অ্যাডজয়েন্ট। হারমিশিয়ান অ্যাডজয়েন্ট অপারেটর। তো এই অপারেটর দিয়ে যদি তুমি সলভ করো তাহলে একটা খুব সুন্দর টেকনিকে এবং খুব ছোট টেকনিকে এই ওয়েভ ফাংশন গুলো তুমি বের করতে পারো, মানে যেটা গ্রাউন্ড স্টেট আইগেন ভ্যালু এন্ড তার কারেসপন্ডিং ওয়েভ ফাংশন বের করতে পারো। খুব সুন্দর টেকনিক সেটা, কিন্তু সেটা তোমাদের সিলেবাসে নেই। আমি সময় পেলে শিখিয়ে দিতাম, কিন্তু আজকে সময় হলো না, ওটা অন্যদিন কোনো একদিন বসতে হবে। মানে টেকনিকটা সহজ, কিন্তু সেটা ছোট নয়, ওটা বলতে 1 ঘন্টা টাইম লাগবে। এটা যে কোনো বইয়ে, বিশেষ করে গ্রিফিথ যদি ফলো করো তাহলে গ্রিফিথে খুব সুন্দর দেওয়া আছে এটা। হ্যাঁ, অপারেটরটা রেজিং আর লোয়ারিং কেন বলা হয়? কারণ যে এনার্জি আইগেন ফাংশন যেটা ইএন, সেটা হচ্ছে এন প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, তাই না? তো এন এর ভ্যালু 1 2 3 4 করে যত যাবে, তো 1 2 3 4 করে এনার্জি ভ্যালুগুলো বাড়বে যদি রেজিং অপারেটর অপারেট করো। আর যদি লোয়ারিং অপারেটর অপারেট করো তাহলে তুমি নিচের দিকে নামবে, মানে যা ছিল 3 থেকে 2 2 থেকে 1, তো তুমি তার কারেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু পেয়ে যাবে। তো এখানে খুব সুন্দর ছবি দেওয়া আছে, আমি ডিটেলস যদি কোনোদিন করাই তাহলে ডিটেলসে বলবো। এখানে এই যে ল্যাডার অপারেটর দিয়ে অপারেট করিয়েছে, এখানে একটু ঝাপসা আছে, ছবিটা বোঝা যাচ্ছে না আমাদের। বোঝা যাচ্ছে। এই যে নিচের দিকে আরো দেওয়া আছে, এটা লেখা আছে এ মাইনাস, আর উপর দিকে আরো দেওয়া আছে, সেটা লেখা আছে এ প্লাস। তো দুটো অপারেটরের নাম আছে, একটা বলে রেজিং অপারেটর, একটা বলে লোয়ারিং অপারেটর। আর এই অপারেটরের সাহায্যে আমরা উপরে উঠতে পারি, মানে হায়ার স্টেট পেতে পারি বা লোয়ার স্টেট পেতে পারি। তো দারুণ টেকনিক এটা, জেনারেলি মাস্টার ডিগ্রিতে শেখানো হয়, এমএসসি বিএসসি তে খুব একটা ইউজ করা হয় না এটা। কিন্তু এটা শিখে গেলে বেশ কিছু প্রবলেমও পেয়ে যাবো আমরা, মানে জ্যাম ট্যামে বেশ কিছু প্রবলেম দেয় এটা থেকে, অপারেটর গুলো দিয়ে। ঠিক আছে, তো বেশ আমাদের এইটুকু থাকলো। আর কোয়ান্টাম মেকানিক্সে মোটামুটি সবই শেষ হয়ে গেল, যা যা ছিল সবই শেষ হয়ে গেল, আর বিশেষ কিছু নাই আমাদের। আর প্রবলেম রয়েছে প্রচুর। স্যার বলছি, বলো। বলছি স্যার মঙ্গলবার পড়াটা তো সোমবার পড়ে না, সব ইয়ে অনলাইন। সোমবারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ানো আছে আমার, সোমবারে সেকেন্ড ইয়ার তাহলে স্যার পড়ানো আছে। বুধবার 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 প্রতিদিনই পড়ানো আছে, দেখতে হবে আমার আমাকে। সেটা সানডে 10টা থেকে পড়িয়ে দেন। সানডে 10টা থেকে? সানডে আজকে তো শনিবার, মানে কালকে কালকে কি পড়বি তোরা? সলিড স্টেট? তাহলে স্যার এইগুলো বলে দিচ্ছেন একবার, কোয়ান্টামটা ঠিকঠাক বলছেন, মানে কি অঙ্ক? করে দেন। অঙ্ক নাকি আচ্ছা, থিওরি? যা করবেন অঙ্কটা করে দিতেন খালি, দেখে দেখে বুঝিয়ে দিতেন তাহলে হতো। তাহলে চলে আসিস কালকে 10টার সময়। কালকে নয় স্যার, বুধবার দেখুন না ডেট, বুধবার দেখুন না, ভালো লাগে তাহলে। বুধবারে এবার দেখতে হবে আমাকে, বুধবারে ফার্স্ট ইয়ার পড়ানো আছে কিনা আমাকে। যাদের আছে তাদেরকে একটু মঙ্গলবার করে দিতেন, আমাদের বুধবার দিয়ে দেন। আচ্ছা বেশ, দেখছি দেখছি, ঠিক আছে দেখছি। জানেন বেশ, জানেন। হ্যাঁ ঠিক আছে বেশ। স্যার অফলাইনে তো? হ্যাঁ অফলাইন বলি তো বলছে, অফলাইন বলি তো বলছে। ওটা তো সেকেন্ড ইয়ারের ছেলেরা তো কাল ঠান্ডায় পড়তে আসতে পারেনি, স্যার অনলাইনে পড়ানো, এত ঠান্ডাতে পারছি না। আর তবে তোদের যদি সারাংশ বলতে হয় তাহলে আমাকে অনলাইন অফলাইনই করতে হবে। মানে যদি যার যা সমস্যা, কোয়ান্টামে তো প্রচুর ভ্যারাইটি দেওয়া, প্রচুর প্রশ্ন। এই যে এইটা দিয়ে বেশ কিছু প্রবলেম আছে, তো সেই প্রবলেম গুলো যদি করতে হয় তা কার কি সমস্যা আছে সেটা করতে গেলে সামনাসামনি বসতে হবে, অনলাইনে বলা খুব মুশকিল। বুধবারে বলছেন, বুধবারে দেখুন যদি বলা যায়। বুধবার বা ঠিক আছে। সোমবার যা করবেন, সোমবারটা যদি দেখুন তাও হবে। হ্যাঁ সোমবারটা দেখলে হবে, অসুবিধা নেই, যদি আপনার অসুবিধা না থাকে। যেহেতু থেকে মঙ্গলবার দিয়ে দেন, যে আমার সোমবার করে দেন। না স্যার সোমবার দিন হবে না। বেশ বেশ ঠিক আছে, অসুবিধা নেই। বেশ আমি দেখছি কি আছে। হ্যাঁ দেখেন দেখেন। বেশ ঠিক আছে, স্কুল আছে। দেখুন বুধবারটা
হয়তো ঠিক আছে।